হবে। দেখো স্ক্রিন দেখতে পাচ্ছ তো? আচ্ছা আচ্ছা, দেখো আমি, হ্যাঁ, হুম, হ্যাঁ, ওই তো ইন্টেন্সিটি ভার্সেস টাইম অফ ফ্লাইট যখন করা হচ্ছে, দেখো ওই মাঝে মাঝে ব্রেক আছে, তাই তো? হুম, হ্যাঁ হ্যাঁ, ব্রেকটা কেন আছে তার কারণটা হচ্ছে যে ধরো তুমি একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সির লাইট যদি দাও, যেটা দুটো লেভেলের এনার্জি গ্যাপের সাথে ম্যাচ করবে, তখনই তো কেবলমাত্র অ্যাবজর্পশন হবে। হুম, আচ্ছা এবারে ধরো একটা মলিকুল যখন আইসোলেটেড অবস্থায় আছে, তখন মলিকুলের এনার্জি লেভেল একটা ফিক্সড কিছু আছে, সেই দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ তাকে এইচ দিয়ে ভাগ করে যে ফ্রিকোয়েন্সি নিউ হলো, সেই ফ্রিকোয়েন্সিটা আমি সেট করে রেখেছি। আর এবারে হলোটা কি, যে যখন ধাক্কাটা হলো যে মুহূর্তে, সেই মুহূর্তে মলিকুল তো পার্ট আপ হয়ে গেল। মলিকুলটা যখনই পার্ট আপ হলো, সেই মুহূর্তটায় কি হবে না, দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা এই জিনিসের সঙ্গে ম্যাচ করলো না, তখন সে অ্যাবজর্ব করলো না। তার মানে কি, যখন ধাক্কা হচ্ছে তখন অ্যাবজর্ব করছে না, আর যখন ধাক্কা হচ্ছে না সে অ্যাবজর্ব করছে। তাহলে এবারে এই যে তোমার একটা রেগুলার গ্যাপ থেকে যাচ্ছে, গ্যাপটা কি, যে মুহূর্তে ধাক্কাটা হচ্ছে। তাহলে আমি যখন এক্স অ্যাক্সিস বরাবর টাইম প্লট করছি, ওয়াই অ্যাক্সিস বরাবর ইন্টেন্সিটি প্লট করছি, দেখা যাচ্ছে ধাক্কা নেই, ধাক্কা নেই, ধাক্কা নেই, ধাক্কা নেই, অ্যাবজর্পশন হচ্ছে 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 হচ্ছে, ধাক্কা হলো, সেই মুহূর্তে অ্যাবজর্পশন হলো না। আবার মলিকুলটা ধাক্কা হয়ে তো চিটকে রয়ে গেল না, ধাক্কা হয়ে আবার সে সরে যাচ্ছে। আবার যখন আলাদা, মানে মলিকুলটা আইসোলেটেড, তখন আবার অ্যাবজর্পশন হচ্ছে, আবার ধাক্কা হলো, সেই জায়গাটা ব্রেক হয়ে গেল। সেই জন্য তোমার রেগুলার ইন্টারভ্যালে ব্রেকগুলো তুমি পাচ্ছ আর কি। বুঝতে পেরেছো? এই তো ব্যাপার, আর কিছু না। ঠিক আছে? তাহলে ওখানে ওই যেটা ব্রডেনিং এর ক্ষেত্রে তোমার লরেঞ্জিয়ান ডিস্ট্রিবিউশন হচ্ছে, সেটা খেয়াল রাখলে। ডবলার ব্রডেনিং এর ক্ষেত্রে গাউসিয়ান ডিস্ট্রিবিউশন হচ্ছে, ছবিটা আর কি, সেগুলো দেখলে এগুলোকে ডিটেলেই বলা আছে, মানে বিএসসিতে এতটা নেই, কিন্তু আমি ইচ্ছা করি একটুখানি ডিটেলে এগুলোকে করিয়ে রাখি, বা ম্যাডামও সেইভাবে করিয়েছে এ করে। মানে তিনটে ব্রডেনিংই শেষে দেখলাম তো, তোমার পলিশনাল ব্রডেনিং, ডবলার ব্রডেনিং এবং আনসার্টেনটি ব্রডেনিং। এগুলো দেখবে তুমি যদি, তোমরা তো কোন বই ফলো করতে বলেছে? ম্যানুয়ালের বই ফলো করতে বলেছে, তাই তো? কলেজে কি বই ফলো করতে বলেছে? ব্যারো, ব্যারো, ও, আইরিং ওয়াল্টার অ্যান্ড কিম্বেল। হ্যাঁ হ্যাঁ, আইরিং ওয়াল্টার অ্যান্ড কিম্বেল, সেটা তো রোটেশন স্পেকট্রোস্কোপিটা হতে ভালো আছে, বাকি তো অন্য কিছু ওখানে সেভাবে ভালো নেই। হ্যাঁ, পুরোনো বইয়ের মধ্যে ব্যানোয়েল আর ব্যারো এই দুটো ফলো করে, আর নতুন বইয়ের মধ্যে ম্যাকহালে, হলাস এগুলোও ফলো করে। যে ব্যানোয়েলে তুমি যদি ফলো করো, দেখবে ব্যানোয়েলের থেকে আমরা অনেকটা ডিটেলে বলছি কথাবার্তা। হ্যাঁ, এ করে এ করে ওই জন্য বলছি যে আমাদের ক্লাস নোটটা প্রপারলি তুমি ফলো করলে তোমার দেখবে আপ টু নেট পরীক্ষা পর্যন্ত কোথাও কিছু অসুবিধা হবে না। মানে এমনভাবেই সিলেবাস, মানে মানে এটা এই 14-15টা ক্লাস এমনভাবেই সেট করে রাখা হয়েছে, স্ট্যান্ডার্ডাইজ করে, যে মলিকুলার স্পেকট্রোস্কোপি এবং ফটোকেমিস্ট্রি আপ টু নেট পরীক্ষা পর্যন্ত যাতে কোনো কিছু অসুবিধা না হয়, সেই পর্যন্ত ব্যবস্থা করে রাখা হয়েছে। হ্যাঁ, সেইটা একদম, মানে ক্লাস নোটটা ভালো করে ফলো করবে, ভিডিওটা বারবার দেখবে, দেখলে দেখবে এই যদি কেউ যদি তোমাদের ধরো ফোর্থ ইয়ার এমএসসিটাকে করো, সেখানে তো বেশ কিছু জিনিসপত্র থাকবে একটু অ্যাডভান্স লেভেলে। তাহলে যে জিনিসগুলো আমরা পড়িয়ে ফেলেছি, তাতে কাতে ওই এমএসসি 1 পর্যন্ত ব্যাপারটা হয়ে যায়। তারপরে তো যে চ্যাপ্টারটা ধরো ছিলই না, সেখানে তো কিছু করার নেই, সেখানে তো আবার নতুন করে তোমাকে পড়তেই হবে। সেগুলো আমরা করবো সেই মতো। ঠিক আছে? হ্যাঁ, না না, এবারে না না, এবারে এবারে হলো কি, এবারে হচ্ছে তোমার, যখন তুমি তো বলে ইন্টেন্সিটি ভার্সেস টাইম প্লট, এবারে হচ্ছে ইন্টেন্সিটি ভার্সেস ফ্রিকোয়েন্সি বা ইন্টেন্সিটি ভার্সেস ওয়েভলেন্থ যখন আমি প্লট করব, তখন জিনিসটা কি হচ্ছে, যে আমার তো দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপের সঙ্গে এইচ নিউ ম্যাচ করতে হবে। এবার দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ যতক্ষণ ফিক্সড, ততক্ষণ পর্যন্ত ফ্রিকোয়েন্সিটা ফিক্সড। আমি আগেরটা কি বললাম, যে ফ্রিকোয়েন্সিটা ফিক্সড করে দিয়ে তুই টাইমের সঙ্গে প্লটটাকে করছো। এখন যদি উল্টোটাকে করি,
যে আমার ফ্রিকোয়েন্সিটা ফিক্সড নয়, একটা রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি দিচ্ছি, মানে একটা মনোক্রোমাটিক লাইট দিচ্ছি না, আর একটা পলিক্রোমাটিক লাইট দিচ্ছি যেখানে অনেকগুলো ওয়েভলেন্থ বা অনেকগুলো ফ্রিকোয়েন্সি আছে। এবারে কি হবে, যে যখন কলিশনটা হচ্ছে না তখন দুটো লেভেলের মধ্যে যে এনার্জি গ্যাপ, তাকে এইচ দিয়ে ভাগ করলে যা ফ্রিকোয়েন্সি লাগবে, এবারে যখন ধাক্কাটা হচ্ছে তখন এনার্জি গ্যাপটা পাল্টে গেল এবং সামান্যই পাল্টালো, তখন তাকে এইচ দিয়ে ভাগ করলে যে ফ্রিকোয়েন্সি হবে সেটা আলাদা হবে। তার মানে কি, তখন এই একটা স্পেসিফিক ফ্রিকোয়েন্সি যেটা নিউ জিরো বলছি, তাতে অ্যাবজর্ব, মানে শুধুমাত্র সেটাতে অ্যাবজর্ব করবে সেটা নয়, তার আশেপাশে একটা রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সিতে অ্যাবজর্ব করবে। মানে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি তখন ইম্পর্টেন্ট নয়, একটা রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি ইম্পর্টেন্ট। যে আমার দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা যখন আইসোলেটেড মলিকুল, তখন যে এনার্জি গ্যাপটা সেটা এই জিনিসের সঙ্গে সমান করে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি পেলাম। কিন্তু যে মুহূর্তে ধাক্কাধাক্কি হচ্ছে তখন এনার্জি গ্যাপটা সামান্য পাল্টে গেল। এনার্জি গ্যাপটা পাল্টে গেল মানে হচ্ছে সেইটাকে যখন এই জিনিসের সঙ্গে সমান করব, নিউটে সামান্য পাল্টে গেল। তখন কি হচ্ছে, যে আগে যে ফ্রিকোয়েন্সি সেটা ছাড়াও অন্য আশেপাশের ফ্রিকোয়েন্সিগুলো তো সে অ্যাবজর্বটাকে করতে পারছে। বুঝতে পেরেছো? হ্যাঁ, হ্যাঁ। না ওটা ওটা না ওটা ওটা ইন্টেন্সিটি ঠিক নয়, ওটাকে অ্যামপ্লিটিউড বলা উচিত আর কি, মানে যেটা, মানে অ্যামপ্লিটিউডে স্কোয়ার করলে ইন্টেন্সিটি হয়, মানে ওয়াই অ্যাক্সিস বরাবর ওইটা ঠিক ইন্টেন্সিটি নয়, ওটাকে অ্যামপ্লিটিউড বলা উচিত। অ্যামপ্লিটিউড যেটা হয় কি, সাইনের মতো কার্ভ হয় না, যে তোমার ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস মাইনাস কে এক্স টাইপের দেখতে হয়, তো ওইটা। এবার ওইটা স্কোয়ার যদি করা ফেলা হয়, মডিউলাসে স্কোয়ার করলে সেটা ইন্টেন্সিটির সঙ্গে প্রপোর্শনাল হয়। এটা। আচ্ছা, চলো। আচ্ছা, তাহলে শুরু করা যাক নাকি? দেখো তাহলে আমাদের মানে এর আগের যে ক্লাসগুলো পড়ানো হয়েছে তাতে তোমাদের দেখবে সম্ভবত ফার্স্ট লেকচারের মধ্যেই বলা ছিল যে ট্রান্সলেশনাল স্পেকট্রোস্কোপি বলে কিছু হয় না, তাই তো? ট্রান্সলেশনাল স্পেকট্রোস্কোপি কেন হয় না? হ্যাঁ, এক্স্যাক্টলি। যে যেমন মানে যদি একটা মলিকুলকে কোনো একটা কন্টেনারের মধ্যে রাখো, কন্টেনারের ডাইমেনশনটা এতটাই বেশি যে দুটো ট্রান্সলেশনাল এনার্জি গ্যাপটা টেন্স টু জিরো, সেখানে এনার্জি লেভেলগুলো কন্টিনিউয়াস বা কোয়াসি কন্টিনিউয়াস হচ্ছে, সেখানে সমস্ত মলিকুলই সমস্ত ফ্রিকোয়েন্সি লাইট অ্যাবজর্ব করবে, তা দিয়ে স্পেকট্রোস্কোপি করে কোনো লাভ নেই। আর এবারে তারপরে যেটা বলা হয়েছিল যে কিন্তু রোটেশনাল স্পেকট্রোস্কোপি, ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি, ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি, এই ধরনের স্পেকট্রোস্কোপিগুলো হয়, আর সেক্ষেত্রে এনার্জি লেভেলটা ডিসক্রিট বা কোয়ান্টাইজড বলে। আচ্ছা, এবারে ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি রিলেটেড আলোচনাটা আমাদের আগে হয়ে গেছে। তাহলে আমাদের এবারে যেটা করতে হবে, পরপর রোটেশনাল স্পেকট্রোস্কোপি করতে হবে, তারপরে ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি করতে হবে। তাহলে একটা ক্লাসে ধরে নাও রোটেশনাল স্পেকট্রোস্কোপি করলাম, একটা ক্লাসে ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি করলাম। আচ্ছা, এবার একটা ডায়াটমিক মলিকুল সে যেমন রোটেট করে, অ্যাট দ্য সেম টাইম সে তো ভাইব্রেটও করে। তার মানে কি, একটা ডায়াটমিক মলিকুল সে অ্যাকচুয়ালি একটা রোটেটিং ভাইব্রেটার বা ভাইব্রেটিং রোটার। সেই কারণে রোটেশনাল স্পেকট্রোস্কোপিতে ভাইব্রেশনের এফেক্ট বা ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি রোটেশনের এফেক্ট, যাকে বলা হয় রোটেশনাল ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি, সেইটা একটা ক্লাস আমাদের করতে হবে। তারপরে যেটা করতে হবে যে যে যখন রোটেশনাল স্পেকট্রোস্কোপি করা হয় তখন মাইক্রোওয়েভ রিজিয়নের লাইট লাগে, যখন আইআর স্পেকট্রোস্কোপি বা ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি করা হয় তখন আইআর রিজিয়নের লাইট লাগে। এবারে আমি তোমার একটা মলিকুলার রোটেশন বা ভাইব্রেশনটাকে স্টাডি করব, কিন্তু মাইক্রোওয়েভ বা আইআর রিজিয়নের লাইট না দিয়ে ইউভি ভিজিবল রিজিয়নের লাইট দিয়ে। সেইটাই বেসিক্যালি রামান স্পেকট্রোস্কোপি, যেটা অ্যাকচুয়ালি স্ক্যাটারিং, সেখানে অ্যাবজর্পশন বা এমিশনের থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্ক্যাটারিং ফেনোমেনন করছে। এই রামান স্পেকট্রোস্কোপিটা পড়তে হবে, সেখানে রোটেশনাল নামান আছে, ভাইব্রেশনাল নামান আছে, সেটা ধরো তোমার দুটো ক্লাসের তোমার লাগবে আর কি। এটা তাহলে এই মোটামুটি খানচারেক ক্লাস যদি করে ফেলা হয়, তুমি দেখো না, মানে মানে আমি বলছি যে মলিকুলার স্পেকট্রোস্কোপি, ফটোকেমিস্ট্রি, ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি, এই মিলে টোটাল কতগুলো ক্লাস হয়েছে? মলিকুলার স্পেকট্রোস্কোপি শুরু থেকে 3টে ক্লাস হয়েছে, আর এখানে মানে ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি এবং ফটোকেমিস্ট্রি, এইটা মিলে কটা ক্লাস হয়েছে? 4টে। ওখানে কটা ক্লাস হয়েছিল মনে আছে? কিরে, মানে ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি অ্যান্ড ফটোকেমিস্ট্রি, ওখানে কটা ক্লাস দেওয়া হয়েছিল? 4টে তো নাকি? হ্যালো, কি আছিস নাকি?
4টে তো, হ্যাঁ। তো 4টে দিনে 7টা, আর এখানে 4-5টা ক্লাস লাগবে এটা। তাহলে পুরো জিনিসটা হয়ে যায়। তাহলে আমরা এই মানে যেটা মানে ব্যানুয়েলের বা ইত্যাদির বইয়ে দেখবে এই বেসিক যে ডিসকাশন বা বেসিক কথাবার্তাগুলো বলে ফেলার পরে তারপরে শুরু হয় হচ্ছে রোটেশন স্পেকট্রোস্কোপি বা মাইক্রো স্পেকট্রোস্কোপি। আচ্ছা, যে কোনো স্পেকট্রোস্কোপি করতে গেলেই প্রথমেই একটা মডেল সিস্টেম লাগে। তা রোটেশন স্পেকট্রোস্কোপি করার জন্য প্রথম যে মডেল সিস্টেমটা সেটা হচ্ছে রিজিড রোটার আমি নেব। দেখো রিজিড রোটার দিয়ে অনেকটা এক্সপ্লেন করতে পারা যাবে, যে পার্টটা পারা যাবে না তার জন্য নন রিজিড রোটার সেই অ্যাপ্রক্সিমেশনটা আমরা যাব। পরে দেখবে ভাইব্রেশন স্পেকট্রোস্কোপি যখন করা হবে তখন লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরকে মডেল প্রবলেম হিসেবে করা হচ্ছে। তাহলে আমরা এখানে যে মডেল সিস্টেমটা নিচ্ছি সেটা হচ্ছে রিজিড রোটার। আচ্ছা, এই রিজিড রোটার এই এই পার্টিকুলার সিস্টেমটাতে যাওয়ার আগে আমাকে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট শিখতে হবে যাকে বলা হচ্ছে তোমার মোমেন্ট অফ ইনার্সিয়া। মানে রোটেশন স্পেকট্রোস্কোপিতে যে প্যারামিটারটা ভীষণ কাজে লাগবে সেটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া। আচ্ছা, মোমেন্ট অফ ইনার্সিয়া জিনিসটা কি প্রথমে একটুখানি বলে নেওয়া যায়। সেটা হচ্ছে ধরো একটা বডি আছে, যে বডিটাকে ধরে নাও কতগুলো পয়েন্ট মাস তার কম্বিনেশন, ঠিক আছে। এবার কোন একটা ফিক্সড অ্যাক্সিস যার অ্যাবাউটে ধরে নাও এই বডিটা সে বেসিক্যালি রোটেট করছে, একটা রিজিড বডি, রিজিড বডিটা ধরে নাও রোটেট করবে। আচ্ছা, এবারে আমি ধরে নিচ্ছি যে অ্যাক্সিসটা কনসিডার করা হচ্ছে সেইখান থেকে M1 যে মাস পয়েন্টটা তার দূরত্ব R1, M2 যে মাস পয়েন্টটা তার দূরত্ব R2, M3 যে মাস পয়েন্টটা তার দূরত্ব R3 অ্যান্ড সো অন। তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া বাই ডেফিনেশন হবে M1 R1 স্কোয়ার প্লাস M2 R2 স্কোয়ার প্লাস M3 R3 স্কোয়ার প্লাস ডট 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 অর্থাৎ সামেশন ওভার I MI RI স্কোয়ার। এটা আর এবারে এই মোমেন্ট অফ ইনার্সিটা যেমন যে রিজিড বডিটা তুমি কনসিডার করছো তার যে মাস পয়েন্টগুলো তার উপর যেমন ডিপেন্ড করে, অ্যাট দ্য সেম টাইম অ্যাক্সিস থেকে দূরত্ব তার উপরও ডিপেন্ড করে। তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া ডিপেন্ডস অন দ্য চয়েস অফ অ্যাক্সিস অ্যাবাউট হুইচ দ্য মলিকুল রোটেটস। এই যে অ্যাক্সিস, যে অ্যাক্সিসের অ্যাবাউটে রোটেট করছে সেই অ্যাক্সিসটাকে তুমি এদিক ওদিক করো, তাহলে R1 R2 R3 এগুলো পাল্টাবে, তার জন্য মোমেন্ট অফ ইনার্সিয়াটা পাল্টে যাবে। সেখানে মোমেন্ট অফ ইনার্সিয়া ডিপেন্ডস অন দ্য চয়েস অফ অ্যাক্সিস অ্যাবাউট হুইচ দ্য মলিকুল রোটেটস। আর এবারে অ্যাক্সিস তো ইনফাইনাইট পসিবল অ্যাক্সিস হতে পারে। এবার ইনফাইনাইট পসিবল অ্যাক্সিসটা ধরলে হবে না। যেমন ধরো কোন একটা ট্রান্সকনাল মোশন যদি তুমি কনসিডার করো, একটা পার্টিকেল তো যেদিকে খুশি যেতে পারে, কিন্তু আমরা কি মানে যে কোনো অ্যাক্সিস আমি কনসিডার করি, আমাদের 3টে অ্যাক্সিস থাকে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, তারা পারপেন্ডিকুলার এবং মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট সেই অ্যাক্সিসগুলোকে কনসিডার করতে হয়। এখানেও তাই, যে কোনো অ্যাক্সিসের অ্যাবাউটকে রোটেট যদিও বা করে, কিন্তু আমরা 3টে ইন্ডিপেন্ডেন্ট এবং মিউচুয়ালি পারপেন্ডিকুলার অ্যাক্সিসই শুধুমাত্র কনসিডার করবো। দেয়ার আর 3 mutually perpendicular independent axis about which the molecules can rotate. তাদেরকে আমি যথাক্রমে নাম দিচ্ছি স্মল এ, স্মল বি অ্যান্ড স্মল সি অ্যাক্সিস। মানে এটা নট নেসেসারি, অনেক বইয়ে এক্স ওয়াই জেড অ্যাক্সিস বলে না, যে ট্রান্সলেশনাল মোশনটাকে আমি এক্স ওয়াই জেড দিয়ে বোঝালাম এমন নয়, যে যে ওই ট্রান্সলেশনাল যে অ্যাক্সিসগুলো তার অ্যাবাউটে মলিকুলটাকে রোটেট করতে হবে, তার একটা অন্য কনভেনশন আছে। সেই জন্য আমি ওটাকে জাস্ট আরবিট্রারি এ বি সি অ্যাক্সিস বলছি, যে অ্যাক্সিসগুলো মিউচুয়ালি পারপেন্ডিকুলার অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট টু ইচ আদার। আচ্ছা আচ্ছা, এবারে এই যে অ্যাক্সিস গুলো কি বৈশিষ্ট্য থাকতে হবে দেখো, যে অল দিস অ্যাক্সিস হ্যাভ টু পাস টু দ্য সেন্টার অফ মাস সাচ দ্যাট ট্রান্সলেশনাল মোশন অফ দ্য মলিকুল অ্যাজ এ হোল ক্যান বি রেস্ট্রিক্টেড। দেখো তুমি যদি অ্যাক্সিসটাকে বডির বাইরে কোথাও একটা ধরতে, তাহলে যখন সে রোটেট করবে তার সেন্টার অফ মাসটারও ডিসপ্লেসমেন্ট হতো, তখন তার সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা ট্রান্সলেশনাল মোশন, ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি ইত্যাদিগুলো ভাবতে হতো। কিন্তু যদি আমি ধরে নিই যে অ্যাক্সিসের অ্যাবাউটে রোটেট করছে সেটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া, অর্থাৎ সরি সেটা হচ্ছে তোমার সেন্টার অফ মাস বা ভর কেন্দ্র, যেটা এই ভর কেন্দ্র দিয়ে যাচ্ছে, তাহলে তোমার সেন্টার অফ মাসের অ্যাকচুয়ালি কোনো ডিসপ্লেসমেন্ট হবে না। তখন তার সঙ্গে যে অ্যাসোসিয়েটেড ট্রান্সলেশনাল মোশন আছে বা ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি আছে, এগুলো ধরার মধ্যে ধরতে হবে না। সেখানে আমি ধরে নিচ্ছি যে অল দি অ্যাক্সিস হ্যাভ টু পাস টু দ্য সেন্টার অফ মাস সাচ দ্যাট ট্রান্সলেশনাল মোশন অফ দ্য মলিকুল অ্যাজ এ হোল ক্যান বি রেস্ট্রিক্টেড। আচ্ছা, এবারে না, যদি ধরো তোমার আমি তো একটা মলিকুলকে রোটেট করাচ্ছি, সেই মলিকুলে একটা ভর কেন্দ্র বা সেন্টার অফ মাস আছে। আচ্ছা, এবার সেন্টার অফ মাস ডিসপ্লেস হলে সেখান থেকে ট্রান্সলেশনাল মোশন হয়, তাই না? সেন্টার অফ মাসটা যে পয়েন্ট থেকে সেখান থেকে অন্য জায়গায় সরা মানে হচ্ছে ট্রান্সলেশনাল মোশন। ট্রান্সলেশনাল মোশন মানে ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি। এবারে এমন একটা সিচুয়েশন বলো তো যে মলিকুলটা রোটেট করবে অথচ তার ট্রান্সলেশন হবে না বা সেন্টার অফ মাস নড়বে না, সেটা কি করে সম্ভব বলো? কি মনে হয়?
একদমই সেটাই আর কি, সেটাই বলেছি যে যদি সেন্টার অফ মাস যেটা সেইটা দিয়ে একটা অ্যাক্সিস পাঠিয়ে দিয়ে তার অ্যাবাউটে যদি রোটেট করো, তাহলে রোটেশনটা হলো, তার জন্য মোমেন্ট অফ ইনার্সিয়া হলো, কিন্তু দেখো তার কোনো ট্রান্সলেশন হলো না। তাহলে আমি সেটাই বলছি কি আমি ট্রান্সলেশনাল মোশনটা তো চাইছি না, আমি তো এখানে শুধুমাত্র রোটেশন দেখতে চাইছি। রোটেশন দেখার জন্য, ট্রান্সলেশনটাকে না দেখার জন্য আমি এটা করতে পারি যে তোমার ওই এটা তোমার সেন্টার অফ মানে মাস দিয়ে হচ্ছে আমি অ্যাক্সিসটাকে রোটেট করাবো, যে অ্যাক্সিসের অ্যাবাউটে মলিকুলটা রোটেট করবে, সেটাই এখানে বলা হয়েছে। অল দিস অ্যাক্সিস হ্যাভ টু পাস টু দ্য সেন্টার অফ মাস such that translational motion of the molecule as a whole can be restricted. বুঝতে পেরেছো? আচ্ছা, এবারে এই যে এ বি সি অ্যাক্সিস আমি কনসিডার করলাম, ট্রান্সকনাল মোশনের ক্ষেত্রে আমরা এক্স ওয়াই জেড বলি, যে কোনো একটাকে এক্স বলে দিই, তার সঙ্গে পারপেন্ডিকুলারলি ওয়াই, আর এক্স ওয়াই দুজনের সঙ্গে পারপেন্ডিকুলার হচ্ছে জেড। তাহলে প্রথম যে চয়েসটা যেটা যে কোনো খুশি ধরলাম, হ্যাঁ একটা রেফারেন্স ধরলাম আর কি, তার রেসপেক্টে ওয়াই জেড ফিক্সড হয়ে যায়। এখানেও তাই, এ বি সি এই যে তিনটে অ্যাক্সিস আমি বলছি, তার মধ্যে এ অ্যাক্সিসটাকে তোমাকে ইউনিকলি ধরতে হবে, এবং সেটা কি, দিস ইজ দ্য প্রিন্সিপাল সিমেট্রি অ্যাক্সিস অফ দ্য মলিকুল। তোমরা সিমেট্রি এলিমেন্ট জানো, প্রিন্সিপাল সিমেট্রি অ্যাক্সিস। প্রিন্সিপাল সিমেট্রি অ্যাক্সিস কাকে বলে বলো তো? প্রিন্সিপাল সিমেট্রি অ্যাক্সিস কাকে বলে? হুম, হ্যাঁ মানে হাইয়েস্ট ফোল্ড, মানে তুমি যদি বলো হাইয়েস্ট ফোল্ড অ্যাক্সিস যেটা, সেটাই হচ্ছে তোমার প্রিন্সিপাল অ্যাক্সিস, তাই তো? হাইয়েস্ট ফোল্ড অ্যাক্সিসটা হচ্ছে তোমার প্রিন্সিপাল অ্যাক্সিস। হুম, আর তোমার ধরো বেঞ্জিন মলিকুল তুমি কনসিডার করছো, বেঞ্জিন মলিকুলের ক্ষেত্রে তোমার C2 আছে, C3 আছে, C6 আছে, প্রিন্সিপাল অ্যাক্সিস হচ্ছে C6টা, এটা আর কি, তাই তো? আচ্ছা, তাহলে যেটা হচ্ছে যে তোমার, আচ্ছা আরেকটা যদি বলি, যদি হাইয়েস্ট ফোল্ড সিমেট্রি অ্যাক্সিস মোর দ্যান ওয়ান থাকে, তখন সেই অ্যাক্সিসটা প্রিন্সিপাল অ্যাক্সিস যে বেসিক্যালি ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাটম কন্টেন্ট করে, সেটা তোমরা জানো। তাহলে আমি এ অ্যাক্সিসটাকে ধরে নিচ্ছি অ্যালং দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস অফ দ্য মলিকুল, বি অ্যান্ড সি তারা নিজেরা মিউচুয়ালি পারপেন্ডিকুলার অ্যান্ড পারপেন্ডিকুলার টু এ অ্যাক্সিস। যেমন ধরো এই পার্টিকুলার ওয়াটার মলিকুল তুমি কনসিডার করেছো, ওয়াটার মলিকুলে এই যে C2 অ্যাক্সিসটা, যেটা বেসিক্যালি এইচ ও এইচ এই অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করছে, এইটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস, যেটা হচ্ছে বেসিক্যালি C2, তার সঙ্গে পারপেন্ডিকুলার হচ্ছে বি অ্যাক্সিস, এবং বি এবং সি দুজনের সাথে বি এবং বি তাদের সঙ্গে মিউচুয়ালি পারপেন্ডিকুলার হচ্ছে সি অ্যাক্সিস। তাহলে কোনটা এ অ্যাক্সিস? এই প্রিন্সিপাল অ্যাক্সিসটা এ অ্যাক্সিস, তার সঙ্গে পারপেন্ডিকুলারলি এটা মানে একই প্লেনে আছে, আর তার সঙ্গে ভার্টিক্যাল প্লেনে আছে যেটা আর কি বি এবং সি, তারা হচ্ছে আমার আরও যে দুটো অ্যাক্সিস সেটা। যখন ধরো তুমি এ কনসিডার করছো, বেঞ্জিন মলিকুল কনসিডার করছো, C6 ইজ দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। যদি বেঞ্জিনটা আমার এই বোর্ডের প্লেনে থাকে, তাহলে এই বোর্ডের প্লেনটাকে জাস্ট এদিক ওদিক ভেদ করছে যেটা, এই C6 অ্যাক্সিস, এই C6 অ্যাক্সিস এ অ্যাক্সিস, এবার তার সঙ্গে পারপেন্ডিকুলার যথাক্রমে বি অ্যাক্সিস এবং সি অ্যাক্সিস। ঠিক আছে, তার মানে দেখো প্রথমে এই যে তিনটে ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিসের কথা বললাম, তাহলে এ অ্যাক্সিসটা তোমাকে ফিক্স করে নিতে হচ্ছে, যেটা বেসিক্যালি প্রিন্সিপাল অ্যাক্সিস অফ দ্য মলিকুল, এবং তার সঙ্গে মিউচুয়ালি পারপেন্ডিকুলার আরো দুটো অ্যাক্সিস তোমাকে ধরে নিতে হচ্ছে, একটা বি অ্যাক্সিস এবং একটা সি অ্যাক্সিস। আচ্ছা, এবারে যেটা বললাম যে কোন অ্যাক্সিসের অ্যাবাউটে রোটেট করছে তার মতো করে মোমেন্ট অফ ইনার্সিয়াটা পাল্টাবে। আমি ধরে নিচ্ছি যে IA, IB এবং IC আর দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া ডিউ টু রোটেশন অ্যাবাউট A, B অ্যান্ড C অ্যাক্সিস রেসপেক্টিভলি। তা তিনটেকে ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিস আছে A, B এবং C অ্যাক্সিস, তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া ডিউ টু রোটেশন অ্যাবাউট A, B অ্যান্ড C অ্যাক্সিস আর IA, IB অ্যান্ড IC রেসপেক্টিভলি, এটা আমি ধরে নিলাম। আচ্ছা, এবারে এইটা খুব ইম্পর্টেন্ট কম্পিটিটিভ এক্সামের জন্য, যে IA, IB এবং IC এই মোমেন্ট অফ ইনার্সিয়া তার রিলেটিভ ভ্যালুর উপর নির্ভর করে মলিকুলকে কতগুলো ভাগে ক্লাসিফাই করা যায়, সেই ক্লাসিফিকেশনটা খুব ভালো করে বুঝতে হবে। মলিকুল ক্যান বি ক্লাসিফাইড ইন্টু ভ্যারিয়াস ক্লাসেস বেসড অন দ্য রিলেটিভ ভ্যালুজ অফ IA, IB অ্যান্ড IC। এই যে মোমেন্ট অফ ইনার্সিয়া ডিউ টু রোটেশন অ্যাবাউট দ্য থ্রি ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিস A, B এবং C, তারা যথাক্রমে IA, IB এবং IC যদি হয়, তাদের সম্পর্কের উপর নির্ভর করে মলিকুলকে কতগুলো ভাগে ভাগ করা হবে। আচ্ছা, প্রথম যে ভাগটা তাকে বলা হচ্ছে লিনিয়ার মলিকুল বা লিনিয়ার টপ মলিকুল। লিনিয়ার মলিকুল বা লিনিয়ার টপ, দেখো লিনিয়ার মলিকুল তোমরা তো জানো, HCl, হাইড্রোজেন, ক্লোরিন, এসব তোমার লিনিয়ার মলিকুল। আচ্ছা, লিনিয়ার মলিকুলের ক্ষেত্রে তুমি দেখো যেটা তোমার প্রিন্সিপাল অ্যাক্সিস যেটা,
The principal অ্যাক্সিসটা সি ইনফিনিটি অ্যাক্সিস, দ্য লিনিয়ার অ্যাক্সিস এই সিএল এই বরাবর তুমি যে কোনো অ্যামাউন্টের রোটেশন করলেই তুমি আইডেন্টিক্যাল কনফিগারেশন ফিরে পাবে বা ইনডিস্টিংগুইজেবল কনফিগারেশন ফিরে পাবে, সেটাকে সি ইনফিনিটি অ্যাক্সিস বলা হয় এবং সেটাই সাথে নিলে প্রিন্সিপাল অ্যাক্সিস। আর এবার এই প্রিন্সিপাল অ্যাক্সিস বরাবর রোটেশন করলে মোমেন্ট অফ ইনার্সিয়াটা শূন্য হবে। কারণ হাইড্রোজেন এবং ক্লোরিন তাকে পয়েন্ট মাস যদি তুমি ধরে নাও, তাহলে এই যে অ্যাক্সিসটা তুমি কনসিডার করছো সেই অ্যাক্সিসের সাপেক্ষে এই হাইড্রোজেন এবং ক্লোরিন তাদের দূরত্বগুলো জিরো, কারণ এটা অ্যাক্সিসের উপরেই আছে, সেই জন্য এই অ্যাক্সিস বরাবর রোটেশন করলে তার মোমেন্ট অফ ইনার্সিয়াটা তোমার জিরো হয়ে যাচ্ছে। আর তার সঙ্গে পারপেন্ডিকুলার দুটো অ্যাক্সিস আছে, বি অ্যাক্সিস এবং সি অ্যাক্সিস, এবং বি এবং সি মানে একটা হচ্ছে বোর্ডের প্লেনে, একটা হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য বোর্ড, এই দুটোর মধ্যে কোনো তফাৎ নেই, সেই জন্য এটা আইবি ইকুয়াল টু আইসি হলো। তাহলে আইএ ইকুয়াল টু জিরো অ্যান্ড আইবি ইকুয়াল টু আইসি, এই কন্ডিশনটা কিন্তু ওবে করে, তাহলে সেই মলিকুলটা একটা লিনিয়ার মলিকুল বা লিনিয়ার টপ মলিকুল। বা উল্টোভাবে ঘুরিয়েও বলতে পারে, যদি একটা মলিকুল লিনিয়ার মলিকুল বা লিনিয়ার টপ মলিকুল হয়, তাহলে আইএ ইকুয়াল টু জিরো অ্যান্ড আইবি ইকুয়াল টু আইসি হবে। এবং একটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো সিমেট্রির রেসপেক্টে, যে লিনিয়ার মলিকুলের ক্ষেত্রে একটা সি ইনফিনিটি অ্যাক্সিস থাকে, মানে লিনিয়ার মলিকুলের ক্ষেত্রে একটা সি ইনফিনিটি অ্যাক্সিস থাকে। তাহলে লিনিয়ার মলিকুল বা লিনিয়ার টপ মলিকুল, তার ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়ার সাথে কি সম্পর্ক, এটা পরিষ্কার বোঝা গেল? ঠিক আছে, এটা প্রত্যেককে বুঝেছো তো? আচ্ছা, চলো এবারে চলে এসো সিমেট্রিক টপ মলিকুল। সিমেট্রিক টপ মলিকুল, আচ্ছা সিমেট্রিক টপ মলিকুলের ক্ষেত্রে হচ্ছে আই এর নট ইকুয়াল টু জিরো, আই বি ইকুয়াল টু আইসি হয়। আই এর নট ইকুয়াল টু জিরো, আই বি ইকুয়াল টু আইসি হয়। একটা এক্সাম্পল দিলে তুমি ব্যাপারটাকে বুঝতে পারবে। ধরো BF3 মলিকুল তুমি কনসিডার করছো, BF3, হ্যাঁ। আচ্ছা, এই যে বি আছে, এখানে এফ, এখানে এফ, এখানে এফ, তাহলে এরা প্ল্যানার মলিকুল এবং তাদের করসপন্ডিং অ্যাঙ্গেলগুলো সব 120 ডিগ্রি করে, ঠিক আছে তো? আচ্ছা, এবারে দেখো এই যে প্ল্যানার মলিকুলের যে C3 অ্যাক্সিস, যেটা বেসিক্যালি হচ্ছে তোমার এই যে আমি যে মানে বোর্ডের প্লেনটাকে দেখছি তার সঙ্গে পারপেন্ডিকুলারলি যেটা যাচ্ছে, মানে BF3 অ্যাজ এ হোল প্ল্যানার, ধরো সেটা যদি XYZ প্লেনে থাকে, সেটা যদি XY প্লেনে থাকে প্ল্যানার, সেটা যদি XY প্লেনে থাকে, তাহলে জেড অ্যাক্সিস বরাবর যে অ্যাক্সিসটা আর কি, সেটাই বেসিক্যালি তোমার একটা মানে প্রিন্সিপাল অ্যাক্সিস বা C3 অ্যাক্সিস, এটা হচ্ছে এ অ্যাক্সিস। এবং তার সঙ্গে পারপেন্ডিকুলার যেটা, ধরো একটা বি অ্যাক্সিস এবং সি অ্যাক্সিস, যদি একটা বি অ্যাক্সিসটা বি এবং এফ কে কন্টেন করে, তাহলে সি অ্যাক্সিসটা হচ্ছে তার সঙ্গে পারপেন্ডিকুলারলি এইরকম ভাবে যাচ্ছে, মানে অ্যাজিভ যেন এক্স অ্যাক্সিস বরাবর যদি বি এবং এফ থাকে, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে তোমার বি, মানে ওয়াই অ্যাক্সিস বরাবর যে অ্যাক্সিসটা সেটা বেসিক্যালি সি অ্যাক্সিস। আর এবারে এই পার্টিকুলার কেসে আই এটা কত খেয়াল করে দেখো, দেখো আই এ মানে হচ্ছে যে অ্যাক্সিসটা মানে এ অ্যাক্সিস বা সিথি অ্যাক্সিস, সেই অ্যাক্সিসটাকে মানে অ্যাক্সিসটা কোথা দিয়ে গেছে না, বি যেটা সেন্টার অফ মাস সেটা দিয়ে পাস করছে, তাহলে বি হচ্ছে তোমার মোমেন্ট অফ ইনার্সিয়া ক্যালকুলেশনে সাহায্য করবে না, করবে কোনটায় তিনটে ফ্লোরিনই কন্ট্রিবিউট করবে, এই এফ এবং এই এফ, তাহলে এই তিনটে এফ 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 এবং এফ যেটা তোমার এ অ্যাক্সিস বা প্রিন্সিপাল অ্যাক্সিস বলছে তার ভেতর দিয়ে যাচ্ছে না। তাহলে কি হবে, আই এটা হচ্ছে এম এফ মানে মানে ফ্লোরিনের মাস ইন্টু তার যে বন্ড লেন্থ আর স্কোয়ার প্লাস এম এফ আর স্কোয়ার প্লাস এম এফ আর স্কোয়ার 3 MF আর স্কোয়ার, যেখানে এম এফটা হচ্ছে মাস অফ ফ্লোরিন। আচ্ছা, এবারে আই বি যখন কনসিডার করছো, দেখো আই বি যখন কনসিডার করছো তখন এই বি এবং এফ এই যে ফ্লোরিনটা, এবং এই যে বোরনটা, তারা বেসিক্যালি বি অ্যাক্সিসের উপরেই পড়ে গেছে, তাহলে অ্যাক্সিসের উপরেই যদি পড়ে যায়, তাই যে M1R1 স্কোয়ার যেটা আমি বলছি, তাহলে এরা বেসিক্যালি R1 যেটা 0 বলে, এই যে একটা এফ সে বেসিক্যালি মোমেন্ট অফ ইনার্সিয়া ক্যালকুলেশনে কোনোভাবে সাহায্য করলোই না, বি তো করবেই না, কারণ ওটা তো মানে তোমার মানে একদম ফিক্সড হয়ে আছে আর কি, ওটা দিয়েই তো মানে অ্যাক্সিসগুলো পাস করছে এই জন্য। আর এবারে অন্য যে দুটো আছে তাদের এবারে এই অ্যাক্সিসের সঙ্গে ডিস্টেন্সটা খেয়াল করে দেখো, দেখো যদি এই অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, তাহলে এবারে এই যে বি অ্যাক্সিস থেকে এই দূরত্ব কত, তাহলে এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, আর বোরন ফ্লোরিন এই বল লেন্থ হচ্ছে আর, তাহলে এটা করসপন্ডিং হয়ে যাবে কত না আর সাইন 60 ডিগ্রি, আর সাইন 60 ডিগ্রি, আর সাইন 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2, মানে সাইন 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2, তার মানে √3/2 হ্যাঁ ইন্টু আর, সেটা হয়ে যাচ্ছে বি অ্যাক্সিসের সঙ্গে এই ফ্লোরিন অ্যাটম তার দূরত্ব। সিমিলারলি এটার ক্ষেত্রেও তাই, এই যে বি অ্যাক্সিস যে অ্যাক্সিসের অ্যাবাউট রোটেট করছে সেইখান থেকে এই যে ফ্লোরিন অ্যাটম তার যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা
হ্যাঁ, সেটা ওই একই মানে এই ডিস্টেন্স থেকে এই ডিস্টেন্সটা দুটো একই জায়গা থেকে তোমার আসছে। ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো তোমার তাহলে আই বি যখন ক্যালকুলেট করছি এই ফ্লোরিনটা কন্ট্রিবিউট করে না, তার জন্য 0 প্লাস এইটা মাস অফ ফ্লোরিন ইন্টু এই যে ডিস্টেন্সটা, এটা যদি 60 ডিগ্রি হয়, বন্ড লেন্থটা যদি আর হয়, তাহলে এই যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স মানে অ্যাক্সিসের সঙ্গে ফ্লোরিনের যে ডিস্টেন্সটা, এটা √3/2 ইন্টু আর তার স্কোয়ার হয়ে গেল। তাহলে দেখো এম এফ √3/2 আর তার স্কোয়ার প্লাস এম এফ √3/2 আর তার স্কোয়ার করে 3/2 MF আর স্কোয়ার হয়ে গেল। আর এবারে সি অ্যাক্সিস যদি কনসিডার করি, তাহলে এই অ্যাক্সিস থেকে এই ফ্লোরিনের দূরত্ব হচ্ছে আর, কিন্তু এই ফ্লোরিন বা এই ফ্লোরিনের দূরত্ব কত, তাকে এই দূরত্ব যদি করতে হয় তাহলে এইটা তো 90 ডিগ্রি, তাহলে এইটা কত হয়ে যাচ্ছে, এটা হচ্ছে তোমার 30 ডিগ্রি। তাহলে এই লেন্থটা যদি আর হয় আর এটা যদি 30 ডিগ্রি হয়, তার মানে বেসিক্যালি কি আর সাইন 30 ডিগ্রি, যেটা বেসিক্যালি হাফ হয়। তার মানে এম এফ আর স্কোয়ার এই ফ্লোরিনটার জন্য, এই ফ্লোরিন কন্ট্রিবিউট করলে এম এফ ইন্টু আর/2 তার স্কোয়ার, আর এই ফ্লোরিন কন্ট্রিবিউট করলে এম এফ ইন্টু আর/2 তার স্কোয়ার, দেখো 3/2 MF আর স্কোয়ার হবে। তার মানে কি হলো, আই এটা নট ইকুয়াল টু 0 এবং আইবি ইকুয়াল টু আইসি হলো। তাহলে আই এ নট ইকুয়াল টু 0, আইবি ইকুয়াল টু আইসি গতি হয়েছে, তাহলে তাকে বলা হবে সিমেট্রিক টপ মলিকুল। এবং সিমেট্রিক টপ মলিকুলের ক্ষেত্রে যেটা হবে, তুমি অন্ততপক্ষে মানে তুমি একটা এবং কেবলমাত্র একটা এবং কেবলমাত্র একটা সিএন অ্যাক্সিস পাবে উইথ এন গ্রেটার ইকুয়াল টু 3। সিমেট্রিক টপ মলিকুলের ক্ষেত্রে হচ্ছে একটা এবং কেবলমাত্র একটা সিএন অ্যাক্সিস থাকবে উইথ এন গ্রেটার ইকুয়াল টু 3, মানে C3 বা C4 বা C5 জাস্ট একটাই থাকবে, তখন তাকে সিমেট্রিক টপ মলিকুল বলা হবে। তাহলে দেখো তো সিমেট্রিক টপ মলিকুল কাকে বলে, এবং এই পার্টিকুলার ক্ষেত্রে বিএফসির ক্ষেত্রে এই যে সিমেট্রিক টপ মলিকুলের যে ডেফিনেশন দেওয়া হয়েছে আই এ নট ইকুয়াল টু 0, আইবি ইকুয়াল টু আইসি, সেটা কিরকম করে সত্যি সত্যি কাজে লেগেছে। এবং জাস্ট লাস্ট স্টেটমেন্টটাকে মাথায় রাখা যে একটা সিমেট্রিক টপ মলিকুল যদি হয়, দেয়ার ইজ ওয়ান অ্যান্ড অনলি ওয়ান সিএন অ্যাক্সিস উইথ এন গ্রেটার ইকুয়াল টু 3। এটা বুঝতে পেরেছ? কোনো অসুবিধা আছে? আচ্ছা আচ্ছা, এবারে দেখো যে এই যে আই এটা নট ইকুয়াল টু 0, আইবি ইকুয়াল টু আইসি বলা হলো, এবারে আই এটা সেটা আইবি বা আইসি এদের থেকে বেশি না কম। এই পার্টিকুলার কেসে দেখো এ অ্যাক্সিস বরাবর রোটেশনের জন্য মোমেন্ট অফ ইনার্সিয়াটা 3 MF আর স্কোয়ার, কিন্তু বি বা সি অ্যাক্সিস বা রোটেশনের জন্য মোমেন্ট অফ ইনার্সিয়াটা 3/2 MF আর স্কোয়ার বা 3/2 MF আর স্কোয়ার। তার মানে বেসিক্যালি আই এটা গ্রেটার দ্যান আইবি ইকুয়াল টু আইসি। আবার অন্য একটা মলিকুল ধরো কনসিডার করো, ধরো তুমি এই মলিকুলটাকে কনসিডার করছো, তোমার ক্লোরোফর্ম CH3, সরি CH3Cl, হ্যাঁ, এই মলিকুলটা তুমি কনসিডার করছো CH3Cl বা CH3I বা CH3Br, হ্যাঁ, মিথাইল ক্লোরাইড বা তোমার মিথাইল ব্রোমাইড বা মিথাইল আয়োডাইড, এইটা যখন তুমি কনসিডার করছো, হ্যাঁ, ক্লোরোমিথেন বা ব্রোমোমিথেন বা আয়োডোমিথেন, যাই হোক একটা হলো। আর এবারে এই পার্টিকুলার কেসে যেটা প্রিন্সিপাল আছে সিথিটা কার্বন এবং ক্লোরিন বা ফ্লোরিন বা বোমিন বা আয়োডিন যে হেটেরো অ্যাটমটা আছে তাকে কন্টেন্ট করছে, আর তার সঙ্গে পারপেন্ডিকুলার সেটা এ অ্যাক্সিস, তার সঙ্গে পারপেন্ডিকুলার আছে বি অ্যাক্সিস এবং সি অ্যাক্সিস। আর এবারে মোমেন্ট অফ ইনার্সিয়া যখন আমি ক্যালকুলেট করব, তখন দেখো ই অ্যাক্সিস বরাবর রোটেশনের জন্য তোমার এই যে হেভি অ্যাটম যেটা ক্লোরিন, সে অ্যাকচুয়ালি কন্ট্রিবিউট করতে পারছে না। মানে সেন্টারে কার্বন তো কখনোই কন্ট্রিবিউট করতে পারবে না, কিন্তু তার সঙ্গে হেভি অ্যাটম যেটা ক্লোরিন যেটা আমি নিলাম, সে কন্ট্রিবিউট করতে পারছে না। কেন কন্ট্রিবিউট করতে পারছে না? তার কারণ মানে দেখো এই অ্যাক্সিসের উপরে এইটা পড়ে গেছে। আচ্ছা, এবারে যে হেভি, সেই যদি কন্ট্রিবিউট করতে না পারে, তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া তার কন্ট্রিবিউশন কত হতো, এম ইন্টু আর স্কোয়ার হতো। তো এমটা হেভি হলে তার কন্ট্রিবিউশন বেশি হতে পারতো, কিন্তু সেই হেভি অ্যাটমটা সেই কন্ট্রিবিউট করলো না, মানে এ অ্যাক্সিস পর রোটেশনের জন্য কিন্তু মোমেন্ট অফ ইনার্সিয়াটা অ্যাকচুয়ালি কমে যাবে। বাকি যে বি বা সি অ্যাক্সিস যদি তুমি কনসিডার করো, তখন তো এই হেভি অ্যাটম যেটা সেটা ক্লোরিন বা ব্রোমিন বা আয়োডিন, তার তো কন্ট্রিবিউট করতে কোনো অসুবিধা থাকছে না, তাই না? সেখানে এটা দাঁড়াচ্ছে যে এই পার্টিকুলার ক্ষেত্রে এ অ্যাক্সিস বা রোটেশনের জন্য মোমেন্ট অফ ইনার্সিয়াটা অ্যাকচুয়ালি কম, বি এবং সি অ্যাক্সিস বরাবর রোটেশনের জন্য মোমেন্ট অফ ইনার্সিয়াটা বেশি হবে, অর্থাৎ আই এটা লেস দেন আইবি ইকুয়াল টু আইসি। তাহলে আগেরটা হলো আই এটা গ্রেটার দেন আইবি ইকুয়াল টু আইসি, আর এটা হলো আই এটা লেস দেন আইবি ইকুয়াল টু আইসি। তাহলে আগের যে কেসটা যেখানে আই এটা গ্রেটার দেন আইবি ইকুয়াল টু আইসি, সেই টাইপের সিমেট্রিক টপ মলিকুলকে বলা হয় অবলেট, OBLAT, অমলেট নয়, OBLAT অবলেট। আর যদি তোমার ইউনিক অ্যাক্সিস রোটেশনের জন্য মোমেন্ট অফ ইনার্সিয়াটা লেস দেন আই এটা লেস দেন আইবি ইকুয়াল টু আইসি হয়, তখন সেই টাইপের সিমেট্রিক টপ মলিকুলকে বলা হবে প্রোলেট। দ্য অবলেট আর প্রোলেট,
তাহলে অবলেট আর প্রোলেট দুজনই সিমেট্রিক টপ মলিকুল। অবলেটের ক্ষেত্রে ইউনিক অ্যাক্সিস বরাবর রোটেশনের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়াটা সেটা হচ্ছে যেটা অন্য দুটো অ্যাক্সিস তার তুলনায় বেশি হবে, আর প্রোলেট যদি হয় তাহলে সেটা বেশি ক্ষেত্রে তোমার কম হয়ে যাবে। তাহলে অবলেটের এক্সাম্পল বিএফসি, প্রোলেটের এক্সাম্পল হচ্ছে সিএইচ3 সিএল, সিএইচ3 বিআর, সিএইচ3 আই এক্সেট্রা। বোঝা গেছে এই জিনিসটা পুরোটা? ঠিক আছে তো? আচ্ছা, এবারে চলে আসছো স্ফেরিক্যাল টপ মলিকুল। স্ফেরিক্যাল টপ মলিকুল মানে আই ইকাল টু আইবি ইকাল টু আইসি, মানে তিনটে যে অ্যাক্সিস, তিনটে অ্যাক্সিস রোটেশনের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়াটা তোমার সমান হবে। এবারে এই ধরনের মলিকুলের ক্ষেত্রে, সকল স্ফেরিক্যাল টপ মলিকুলের ক্ষেত্রে তোমার মোর দেন ওয়ান সিএন অ্যাক্সিস থাকবে উইথ এন গ্রেটার ইকাল টু 3, মানে C3 বা C4 ইত্যাদি করে একাধিক থাকবে। একটাই যদি থাকতো আমরা সিমেট্রিক টপ, একের বেশি থাকতে সেটা স্ফেরিক্যাল টপের ক্ষেত্রে। এবং স্ফেরিক্যাল টপ মলিকুলগুলো তার ডাইপোল মোমেন্ট সবসময় শূন্য হবে। যেমন এক্সাম্পল ধরো CH4 বা CCl4 বা SF6 এই ধরনের মলিকুলগুলো যদি তুমি কনসিডার করো, হ্যাঁ, তাদের তুমি দেখবে যে একবারে যে তিনটে অ্যাক্সিস বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া IA, IB, IC তারা সমান হবে, এবং এদের ক্ষেত্রে মোর দেন ওয়ান সিএন অ্যাক্সিস থাকবে উইথ এন গ্রেটার ইকুয়াল টু 3। মানে তুমি ধরো টেট্রাহেড্রাল মলিকুল যদি কনসিডার করো, 4টে C3 থাকে। SF6 ক্ষেত্রে অনেক রকম তোমার C4 অ্যাক্সিস থাকবে উইথ এন গ্রেটার ইকুয়াল টু 3। ঠিক আছে? তাহলে এইগুলো হচ্ছে স্ফেরিক্যাল টপ মলিকুল, যেখানে IA ইকুয়াল টু IB ইকুয়াল টু IC, এবং স্ফেরিক্যাল টপ মলিকুলের ক্ষেত্রে কখনো কোনো ডাইপোল মোমেন্ট থাকতে পারে না। আচ্ছা, এটা আর্গুমেন্ট দিতে পারবে যে কেন এই স্ফেরিক্যাল টপ মলিকুলে ডাইপোল মোমেন্ট সবসময় শূন্য হবে বা মলিকুলটা সবসময় নন পোলার হবে, বলতে পারো? ধরো এই যে CCl4 বা SF6 এই ধরনের কেসে তোমার ডাইপোল মোমেন্ট সবসময় শূন্য হয়, মলিকুলটা নন পোলার হয়, এটা কেন বলতে পারো? সিমেট্রি আর্গুমেন্ট থেকে বলতে পারবে কেন স্ফেরিক্যাল টপ মলিকুলে ডাইপোল মোমেন্ট নেসেসারিলি 0? কি বলো, লজিক দেওয়ার চেষ্টা করো। সন্দীপা বল। আছিস? কি ওটা নেই? কি কে বলবি? না, হ্যাঁ, সিমেট্রি এলিমেন্ট দিয়ে তো এগুলো বলতে হয়, তাহলে তো সুবিধে। আচ্ছা, সিমেট্রি এলিমেন্ট না হলে কি করে বলতিস? হুম, করে ক্যান্সেল আউট করো, ভেক্টর সাম করে করছো, তাই তো? আচ্ছা, তুমি একটু বোঝার চেষ্টা করো, সিমেট্রি অপারেশন কাকে বলে বলো তো? সিমেট্রি অপারেশন কাকে বলে? না না, ব্যাপারটা হচ্ছে যে একটা অপারেশন, যে অপারেশনটা মলিকুলের উপরে কাজ করালে একটা ইনডিস্টিংগুইজেবল কনফিগারেশন ফিরে পাবে, তাই তো? আচ্ছা, এবারে বলো তো, কোনো ফিজিক্যাল প্রপার্টি, হ্যাঁ, কোনো একটা সিমেট্রি অপারেশনের জন্য পাল্টাতে পারে? পাল্টাতে পারে না। তাহলে এবারে দেখো, ডাইপোল মোমেন্ট ধরো কোনো একটা পার্টিকুলার মলিকুলে, ধরে নাও ডাইপোল মোমেন্ট আছে, ঠিক আছে, ধরে নাও ডাইপোল মোমেন্ট আছে। তবে ডাইপোল মোমেন্টটা তাহলে কোনো একটা সিমেট্রি অ্যাক্সিস বরাবর কাজ করতেই হবে, নাহলে কি হবে? ধরো ওয়াটার মলিকুলের ডাইপোল মোমেন্টটা কোন বরাবর কাজ করবে? ওই যে C2 অ্যাক্সিস, সেই বরাবরই থাকতে হবে। কেন? কারণ ওই C2 অ্যাক্সিস বরাবর রোটেট করালে বাকি শব্দ পাল্টে যাচ্ছে, ওরিয়েন্টেশন তো পাল্টে যাচ্ছে। তাহলে শুধুমাত্র ওই অ্যাক্সিস বরাবর ডাইপোল মোমেন্টটা ছিল বলেই হচ্ছে ডাইপোল মোমেন্টটা পাল্টালো না। ওই ডাইপোল মোমেন্টটা ওই অ্যাক্সিস বরাবর কাজ না করে ওই অ্যাক্সিস ছাড়া অন্য কোনো অ্যাক্সিস, অন্য কোনো দিকে কাজ করতো। তা যখন আমি 180 ডিগ্রি রোটেট করলাম ওয়াটার মলিকুলকে, তা ডাইপোল মোমেন্টের ডিরেকশন তো পাল্টে গেছে। তো ডাইপোল, তাহলে এবারে এটা কিন্তু সিমেট্রি অপারেশন, তাই ডাইপোল মোমেন্ট কি পাল্টানোর কথা? তার মানে কি? তাহলে
যদি তোমার ওয়াটার মলিকুল কনসিডার করো যার ক্ষেত্রে একটাই সিমেট্রি অ্যাক্সিস আছে, ডাইপোল মোমেন্টটা সেই বরাবর কাজ করবে। আর এবারে ধরো তুমি টেট্রাহেড্রাল মলিকুলের কথা কনসিডার করছো, ধরো এটা সিএল 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 ধরো, তাহলে কার্বন এবং ক্লোরিন এই 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 কার্বন এবং ধরো এই হাইড্রোজেনের ক্ষেত্রেই বলছি, ধরো এখানে কার্বন এবং হাইড্রোজেন এইটাকে কন্টেন করে একটা সিথি অ্যাক্সিস আছে, এই হাইড্রোজেন H2 এটাকে কন্টেন করে একটা সিথি অ্যাক্সিস আছে, H3C এটাকে কন্টেন করে একটা সিথি অ্যাক্সিস আছে, H4C সেটাকে কন্টেন করে একটা সিথি অ্যাক্সিস আছে, তাই তো? আচ্ছা এবারে দেখো, যদি ডাইপোল মোমেন্ট থাকতে হয় তাহলে তাকে কোনো একটা অ্যাক্সিস বরাবরই থাকতে হবে, উপায় নেই। তাহলে CH1 বরাবর ডাইপোল মোমেন্টটা আছে, তাতে করে CH1 বরাবর যদি মলিকুলটাকে ঘোরাও তাহলে ডাইপোল মোমেন্টটা পাল্টাচ্ছে না, ডিরেকশন পাল্টাচ্ছে না, ঠিক আছে? হলো। আর এবারে তুমি তো এই কার্বন হাইড্রোজেন CH2 সেই বরাবরও তো সিথি আছে, তাহলে আমি বলছি কার্বন এবং হাইড্রোজেন CH1 যেটা সেই যে সিথি অ্যাক্সিসটা সেই বরাবর ডাইপোল মোমেন্ট আছে আমি অ্যাজিউম করে নিলাম। এবার কার্বন এবং H2 এই বরাবর যে অ্যাক্সিসটা তুমি কনসিডার করছো সেটা একটা সিমেট্রি অ্যাক্সিস, এই বরাবর যদি রোটেট করি তাহলে এই কার্বন এবং H1 সেই বরাবর যে ডাইপোল মোমেন্টটা ছিল সেই ডাইপোল মোমেন্টটা তো রোটেট করে গেল, তার ডিরেকশন তো পাল্টে গেল। সেটা কি কখনো হওয়া সম্ভব? তার মানে কি? তার মানে যাদের ক্ষেত্রে একটার বেশি সিমেট্রি অ্যাক্সিস থাকবে তার ক্ষেত্রে কোনোভাবেই ডাইপোল মোমেন্ট থাকতে পারবে না। বুঝতে পেরেছো? না না, যে কোনো সিমেট্রি অ্যাক্সিস, তাহলেও হবে না, তাই না? মানে ডাইপোল মোমেন্ট তোমার একটা সিমেট্রি অপারেশন কাজ করালে ডাইপোল মোমেন্ট পাল্টাবে না, কিন্তু তার মানে কি একটাই যদি অ্যাক্সিস থাকে এবং ডাইপোল মোমেন্টটা সেই বরাবর থাকে তাহলেই তুমি বেঁচে গেলে, যেমন জলের ক্ষেত্রে হচ্ছে। কিন্তু যদি তোমার মোর দ্যান ওয়ান সিমেট্রি অ্যাক্সিস থেকে যায় তাহলে কি হচ্ছে, একটা অ্যাক্সিস বরাবর ডাইপোল মোমেন্টটা তুমি নয় ধরলে, কিন্তু অন্য অ্যাক্সিস বরাবর রোটেশনটা তো আমার অ্যালাউড হচ্ছে হিসেব মতো। এবার সেটা যখন তুমি করে ফেলছো তখনই তো ডাইপোল মোমেন্টের ডিরেকশনটা পাল্টে গেছে, সেটা হওয়া চলবে না, ঠিক আছে? এগুলো যারা স্টিরিও কেমিস্ট্রি পড়িয়েছেন দেখবে সেখানে বলেছেন অপটিক্যাল অ্যাক্টিভিটি, ডাইপোল মোমেন্ট, এইসবগুলো নিয়ে যখন কথাবার্তা হয়েছে দেখবে সবসময় বলা থাকে এটা। তাহলে এবারে স্ফেরিক্যাল টপ মলিকুলের ক্ষেত্রে মোর দ্যান ওয়ান সিএন অ্যাক্সিস আছে উইথ এন গ্রেটার ইকুয়াল টু 3, সেখানে এই মলিকুলগুলো নন পোলার হতেই হবে, এর পোলার হওয়ার কোনো মানে সম্ভাবনাই নাই। আর লাস্ট হচ্ছে তোমার অ্যাসিমেট্রিক টপ মলিকুল। অ্যাসিমেট্রিক টপ মলিকুলের ক্ষেত্রে আইএ নট ইকুয়াল টু আইবি নট ইকুয়াল টু আইসি, যেমন স্ফেরিক্যাল টপের ক্ষেত্রে আইএ ইকুয়াল টু আইবি ইকুয়াল টু আইসি, অ্যাসিমেট্রিক টপ মলিকুলের ক্ষেত্রে আইএ নট ইকুয়াল টু আইবি নট ইকুয়াল টু আইসি। আচ্ছা এবারে এই ধরনের মলিকুলের ক্ষেত্রে কোনো সিএন অ্যাক্সিস থাকবে না উইথ এন গ্রেটার ইকুয়াল টু 3, মানে এই ধরনের মলিকুলের ক্ষেত্রে কোনো সিএন অ্যাক্সিস থাকবে না উইথ এন গ্রেটার ইকুয়াল টু 3, এটা মাথায় রাখতে হবে। যেমন ধরো ওয়াটার মলিকুলের ক্ষেত্রে C2 পর্যন্ত আছে কিন্তু C3 কোনো রকম ভাবে থাকবে না, তাহলে সেই পার্টিকুলার কেসে তুমি যদি আইএ আইবি এবং আইসি আলাদা করে ক্যালকুলেট করো তবে তারা তোমার আলাদা হবে এবং এই মলিকুলগুলো দেবে নেসেসারিলি পোলার হয়। অ্যাসিমেট্রিক টপ মলিকুল নেসেসারিলি পোলার, স্ফেরিক্যাল টপ মলিকুল নেসেসারিলি নন পোলার, আর বাকিগুলো হচ্ছে দু রকমই হতে পারে। ধরো আমি লিনিয়ার মলিকুল যখন কনসিডার করছি হোমো অ্যাটমিক হলেই হচ্ছে ডাইপোল মোমেন্ট 0, আর হেটেরো অ্যাটমিক হলেই হচ্ছে ডাইপোল মোমেন্ট হচ্ছে নন 0। বা তুমি যখন কনসিডার করলে, ধরো সিমেট্রিক টপ মলিকুল কনসিডার করলে BH3 তার ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট 0, ফরাজ CH3 বা CH3Cl যেগুলো কনসিডার করে তার ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট হচ্ছে নন 0। তাহলে ডাইপোল মোমেন্ট তার সাথে এই অ্যাসিমেট্রিক টপ, সিমেট্রিক টপ, স্ফেরিক্যাল টপ এদের একটা কানেকশনও আছে। তাহলে দেখো, তাহলে যেটা দিয়ে আমি স্টার্ট করেছিলাম যে ডিপেন্ডিং অন দ্য রিলেটিভ ভ্যালুজ অফ দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া ডিউ টু রোটেশন অ্যাবাউট A, B অ্যান্ড C অ্যাক্সিস, মলিকুলগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটা হচ্ছে লিনিয়ার টপ মলিকুল, একটা সিমেট্রিক টপ মলিকুল, একটা স্ফেরিক্যাল টপ মলিকুল, একটা হচ্ছে অ্যাসিমেট্রিক টপ মলিকুল, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এবারে আমাদের মাইক্রোস্পেকট্রোস্কোপিতে রেসপন্স করতে গেলে সবসময় মাথায় রাখতে হবে, মাইক্রোস্পেকট্রোস্কোপিতে রেসপন্স করতে গেলে মলিকুলটাকে অবশ্যই পোলার হতে হবে। টু বি মাইক্রোওয়েভ অ্যাক্টিভ or to respond in pure rotational spectroscopy, the molecule must be polar.
আচ্ছা কেন পোলার হতে হয় তার দেখবে একটা মেকানিজম বলা হয়েছিল, কোয়ালিটেটিভ মেকানিজম। সেটা হচ্ছে এই যে যদি মলিকুলটা তোমার পোলার হয়, যার একটা পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট আছে, এবারে মলিকুলটাকে যখন তুমি রোটেট করছো, দেখো যেমন HCl মলিকুল, তাকে যখন রোটেট করছো, HCl আদি ক্লকওয়াইজ 90 রোটেট করলাম, আরও 90 ডিগ্রি, আরও 90 ডিগ্রি, আরও 90 ডিগ্রি করে আগের কনফিগারেশনে ফিরে এলো। তো এই কমপ্লিট রোটেশনের জন্য তুমি যদি জেড কম্পোনেন্ট অফ ডাইপোল মোমেন্টটা দেখো, এইটা 0, এইটা হচ্ছে এতটা, এটা 0, এটা হচ্ছে নেগেটিভ এতটা, এটা হচ্ছে এইটা। তার মানে এবারে মলিকুলটাকে যদি তুমি কন্টিনিউ রোটেট করো, তাহলে জেড কম্পোনেন্ট অফ ডাইপোল মোমেন্টটা দেখো এইরকমভাবে কন্টিনিউয়ালি পাল্টাকে, যেটা বেসিক্যালি একটা সাইন কার্ভের মতো এইটা। তাহলে দিস অসিলেটিং পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট ইন্টারাক্ট উইথ দ্য ইলেকট্রিক ফিড ভেক্টর অফ দ্য ইনসিডেন্ট লাইট, তখন ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট ইনডিউস ট্রানজিশন টেক প্লেস। মানে এই যে তোমার অসিলেটিং ডাইপোল মোমেন্টটা, সেইটা লাইটের যে ইলেকট্রিক ফিল্ড যেটা অসিলেটিং তার সঙ্গে ইন্টারাক্ট করে, তার সাথে ইন্টারাক্ট করে, তখন হচ্ছে একটা লেভেল থেকে আরেকটা লেভেলে ট্রানজিশনটা ঘটবে, তাকে বলা যায় ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট ইনডিউস ট্রানজিশন। দেখবে মাইক্রোস্পেকট্রোস্কোপি বা রোটেশনাল স্পেকট্রোস্কোপি, পরে হচ্ছে ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি, তারপর ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি, সবগুলোর ক্ষেত্রে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট ইনডিউস ট্রানজিশনটা ঘটে এটা। আর এবারে মলিকুলটা যদি পোলার না হয় নন পোলার হতো, ধরো H2 কনসিডার করে, মানে Cl বা Cl বা Cl, তখন কি হচ্ছে এইরকম ডাইপোল মোমেন্টে কোনো পিরিয়ডিক চেঞ্জ হতো না ডিউ টু রোটেশন, তখন কোনো ইন্টারাকশন হতো না। তাহলে এখানে আমি জাস্ট কোয়ালিটেটিভলি মেকানিজম অফ ইন্টারাকশনটাকে বোঝালাম আর কি। তাহলে একটা মলিকুল যদি পোলার হয় তবেই কেবলমাত্র সে মাইক্রোস্পেকট্রোস্কোপি রেসপন্স করবে, নন পোলার হলে কিন্তু তার মাইক্রোস্পেকট্রোস্কোপি থেকে রেসপন্স করতে পারবে না। ধরো হোমোনিকটা ডায়াটমিক মলিকুল যারা H2 Cl2 F2 Br2 O2 N2 ইত্যাদি, এরা নন পোলার, সেখানে মাইক্রোওয়েভ ইনঅ্যাক্টিভ। হেটেরোনিকটা ডায়াটমিক মলিকুল, তারা পোলার, সেখানে মাইক্রোওয়েভ অ্যাক্টিভ। এবার কার্বন ডাইঅক্সাইড BF3 SF6 CCl4 এরা মানে যথেষ্ট সিমেট্রিক মলিকুল, সেই জন্য এদের ক্ষেত্রে ডাইপোল মোমেন্টটা 0 হয়ে যায়, এরা নন পোলার হয়, সেখানে এরা মাইক্রোওয়েভে ইনঅ্যাক্টিভ হবে। স্পেরিক্যাল টপ মলিকুল, তার ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট 0, সেখানে সে ইনঅ্যাক্টিভ হবে। আর অ্যাসিমেট্রিক টপ মলিকুল, তার ডাইপোল মোমেন্ট সবসময় নন জিরো, সেখানে সে অ্যাক্টিভ হবে। আচ্ছা, এবারে H2 D2 HD এরা হচ্ছে মাইক্রোওয়েভ ইনঅ্যাক্টিভ হবে, মানে হাইড্রোজেনটা যদি একটা ডয়টোনিয়াম দিয়ে রিপ্লেসড হয়ে যায়, হ্যাঁ, তাহলেও কিন্তু সে মাইক্রোওয়েভ ইনঅ্যাক্টিভই থাকবে। ঠিক আছে, যা বললাম এখন পর্যন্ত ঠিক আছে তো? হচ্ছে? আচ্ছা, চলো এবারে। আচ্ছা, এবারে আমরা যে কোনো একটা স্পেকট্রোস্কোপি যখন করবো, তার জন্য একটা মডেল সিস্টেম লাগবে বলেছিলাম। তাহলে সেই মডেল সিস্টেমটা আমরা বলেছিলাম রিজিড ডোটার নেব। এবারে এই রিজিড ডোটার এই পার্টিকুলার মডেল প্রবলেমটায় ঢোকার আগে আমরা কিছু মোমেন্ট অফ ইনার্সিয়া, সেইখান থেকে মলিকুলার ক্লাসিফিকেশন, সেই নিয়ে কিছু কথাবার্তা বলে রাখলাম, যেটা আমাদের এখন কাজে লাগবে। আচ্ছা, এবার ডায়াটমিক মলিকুলকে তুমি একটা রিজিড রোটার বলে অ্যাজিউম করছো। রিজিড রোটার মানে কি? আমি ধরে নিচ্ছি যে দ্য বন্ড ইজ সো রিজিড দ্যাট ডিউ টু বন্ড ইজ কি বললাম, অ্যাজিউম টু বি সো স্ট্রং দ্যাট ডিউরিং রোটেশন বন্ড লেন্থ ডাজ নট চেঞ্জ অ্যাট অল। মানে ডায়াটমিক মলিকুল, একটা মাস পয়েন্ট ধরো M1, একটা মাস পয়েন্ট M2 আছে, এবং এই বন্ডটা এতটাই শক্ত যে যখন তুমি রোটেশন করছো, রোটেশন করে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করে কেন্দ্র বহির্মুখী, যে বন্ডটাকে ইলংগেট করে দিতে চায়, কিন্তু এখানে বলা হচ্ছে বন্ডটা এতটাই শক্ত বা এতটাই রিজিড, ডিউরিং রোটেশন বন্ড লেন্থের কোনো চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, এবারে এই যে রিজিড রোটার, তার কোয়ান্টাম মেকানিক্স আমরা অলরেডি করেছি, ঠিক আছে? এর যে কোয়ান্টাম মেকানিক্স আমরা অলরেডি করেছি, তবে আমরা আরেকটু এখানে বলে নিই যে আরেকটুখানি জাস্ট সামারাইজ করে দেওয়া, যে যেহেতু মানে সবসময় মলিকুলটা রোটেট করবে করে একটা সেন্টার অফ মাসের অ্যাবাউটে, ধরো না এইখানে কিন্তু সেন্টার অফ মাস থাকে, এবং সেন্টার অফ মাসটা সার্টেনলি যেটা ভারী অ্যাটম তার দিকে একটু ঝুঁকে থাকবে। তা সেন্টার অফ মাস যেটা, সেই সেন্টার অফ মাসের অ্যাবাউটে তুমি রোটেট করাচ্ছ। ধরে নাও ওভারঅল বন্ড লেন্থ হচ্ছে R0, যেটা ফিক্স থাকছে সেন্টার অফ মাস থেকে। এই M1 যে মাস পয়েন্টটা, তার দূরত্ব ধরে নাও R1, আর সেন্টার অফ মাস থেকে M2 যে মাস পয়েন্টটা, তার দূরত্ব ধরে নাও তোমার R2। তাহলে ফ্রম দ্য ডেফিনেশন অফ সেন্টার অফ মাস হবে কি, M1R1 ইকুয়াল টু M2R2। এটা সবসময় সেন্টার অফ মাস যদি এখানে থাকে, সেন্টার অফ মাস থেকে এদিকে যে মাস পয়েন্টটা, তাহলে এই ডিস্টেন্স এবং মাস পয়েন্টের দূরত্ব, আর এদিকে ডিস্টেন্স এবং মাস পয়েন্টের দূরত্ব সম হয়ে যাবে M1R1 ইকুয়াল টু M2R2। এবার অ্যাজ দ্য বন্ড ইজ রিজিড, সেখানে এই R1 এবং R2 যোগফলটা R0 এর সঙ্গে সমান হবে।
তাহলে এবার আমরা কি করলাম, m1r1 ইকুয়াল টু m2r2 সেটা একটা ইকুয়েশন, আর r1 প্লাস r2 ইকুয়াল টু r0 সেটা আর একটা ইকুয়েশন। এবার আমি 1 নম্বর ইকুয়েশনে এই 2 নম্বর ইকুয়েশন থেকে r2টা যেহেতু r0 মাইনাস r1, এই ইকুয়েশনে r2টা যেহেতু r0 মাইনাস r1 সেটা আমি বসালাম। বসালে কি হচ্ছে, m2r0 মাইনাস m2r1 এদিকটা হচ্ছে, সেখান থেকে তুমি দেখো একদিকে নিয়ে চলে গেলাম m1 প্লাস m2r1 ইকুয়াল টু m2 ইন্টু r0, সেখান থেকে r1টা হয়ে গেল m2 বাই m1 প্লাস m2 ইন্টু r0। আর এই ইকুয়েশন আবার তুমি বসিয়ে দাও, যেহেতু r2টা হচ্ছে r0 মাইনাস r1, r1 এর জায়গায় m2 বাই m1 প্লাস m2 ইন্টু r0 বসিয়ে দিলে r2টা বেরিয়ে গেল m1 বাই m1 প্লাস m2 ইন্টু r0। তাহলে আমি যেটা করলাম যে এই যে মাসগুলো আছে m1 m2 এবং রিজিড রোটার যেহেতু তার ওভারঅল বন্ড লেন্থ যেটা r0 তার টার্মসে সেন্টার অফ মাস থেকে m1 মাস পয়েন্টের দূরত্ব r1 আর সেন্টার অফ মাস থেকে এই মাস পয়েন্টের দূরত্ব r2, সেই দুটো আমি আলাদা করে লিখে ফেললাম r1 এবং r2। আচ্ছা এবার মোমেন্টটা পিনে আসছে। আচ্ছা এখানে একটা জিনিস বলে নিন, হ্যাঁ এটা আগেই বলেছি যে r1 এবং r2 রেশিও যদি m2 বাই m1 অর্থাৎ rটা ইনভার্সলি প্রপোর্শনাল টু m, ধরো হাইড্রোজেন মলিকুল যখন তুমি কনসিডার করো সেন্টার অফ মাসটা ঠিক মাঝখান দিয়ে যাবে, কিন্তু এইচআই মলিকুল যখন কনসিডার করবে সেন্টার অফ মাসটা কিন্তু আয়োডিন যেহেতু ভারী সেই দিকে থাকবে। আবার I2 যখন তুমি কনসিডার করছো, হ্যাঁ তখন আবার তোমার এটা I2টা এখানে একটা পড়ে গেছে, 1 মিনিট, এখানে একটা পড়ে গেছে, হ্যাঁ যেটা হচ্ছে I2 যখন কনসিডার করে আবার মাঝখান দিয়ে যাবে। এই দেখবে এই যে যখন আমরা বোর থিওরি পড়ি, নিউক্লিয়াস ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করছে, ইলেকট্রন নিউক্লিয়াসকে অ্যাট্রাক্ট করছে, তবু আমি ধরে নিচ্ছি কি নিউক্লিয়াসটা স্টেশনারি, তারকে কেন্দ্র করে ইলেকট্রনটা ঘুরছে, কারণটা আর কিছুই না, নিউক্লিয়াসের মাসটা কিন্তু ইলেকট্রনের মাসের থেকে অনেকটাই ভারী, সেই জন্য সেন্টার অফ মাসটা অ্যাজিভ যেন প্রায় নিউক্লিয়াসে থাকবে, সেজন্য মনে হবে যে নিউক্লিয়াসটা চুপচাপ আছে, ইলেকট্রনটা নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে। এখানে ঠিক সেরকম সিচুয়েশন, যদি এইচ এবং আই আছে, সেন্টার অফ মাসটা তুমি কোথা দিয়ে পাস করাবে, সেন্টার অফ মাসটা হচ্ছে দেখো তোমাকে ওই আয়োডিনের দিক দিয়ে পাস করাতে হবে, কারণ এই যে এই ফর্মুলাটা আছে না m1r1 ইকুয়াল টু m2r2 হবে, তাহলে যার মাস বেশি তার ডিস্টেন্সটা কম হবে, যার মাস কম হবে তার ডিস্টেন্সটা বেশি হবে, তাহলে যেহেতু মাস যেহেতু বেশি হয়ে গেল আয়োডিনে, সেই কারণে সেন্টার অফ মাস থেকে তার দূরত্বটা কম থাকছে। আচ্ছা তাহলে এবারে দেখো যেটা বললাম যে মোমেন্ট অফ ইনার্সিয়াটা আমার লাগবে, মোমেন্ট অফ ইনার্সিয়া আইটা হচ্ছে m1r1 স্কয়ার প্লাস m2r2 স্কয়ার, r1 এর জায়গায় এই জাস্ট একটুখানি আগে বের করে রাখলাম যেটা r1 এর জায়গায় m2 বাই m1 প্লাস m2r0, আর r2 এর জায়গায় m1 বাই m1 প্লাস m2r0, সেটা আমি বসিয়ে দিলাম, r1 এর জায়গাটা বসিয়ে দিলাম, r2 এর জায়গায় বসিয়ে দিলাম, করে জাস্ট একটু সিম্পলিফিকেশন করলাম, বেরিয়ে গেল m1 m2 বাই m1 প্লাস m2r স্কয়ার, m1 m2 বাই m1 প্লাস m2r স্কয়ার। এবার এই যে m1 m2 বাই m1 প্লাস m2 সেটাকে জাস্ট বলা হচ্ছে রিডিউস মাস বা মিউ, তার মানে হলো কত মিউ r0 স্কয়ার, এখানে মিউটা হচ্ছে m1, এখানে প্লাস হয়ে গেছে m1 m2 একবার একটু সেভ হচ্ছে, একটু ওয়েট করো। হ্যাঁ এই যে এখানে m1 m2 বাই m1 প্লাস m2 হচ্ছে রিডিউস মাস। তাহলে দেখো মোমেন্ট অফ ইনার্সিয়া, যেটা অ্যাকচুয়ালি মোমেন্ট অফ ইনার্সিয়া এবং অ্যাঙ্গুলার মোমেন্টাম, এই দুটো হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট দুটো ফিজিক্যাল কোয়ান্টিটি। যখন আমরা রোটেশনাল মোশন নিয়ে কথাবার্তা বলবো, তাহলে আমি যে ডায়াটমিক মলিকুলটাকে কনসিডার করেছিলাম সেখানে কিন্তু দুটো মাস পয়েন্ট ছিল m1 এবং m2 এবং তার সঙ্গে একটা বন্ড লেন্থ ছিল r। এবার দেখো এই টু পার্টিকেল প্রবলেমটা তুমি একটা এফেক্টিভ ওয়ান পার্টিকেল প্রবলেম রিডিউস করে ফেললে, জাস্ট সেন্টার অফ মাস, জাস্ট তুমি রিডিউস মাস এই কনসেপ্টটাকে ইন্ট্রোডিউস করে, আইটা এখন হয়ে যাচ্ছে মিউ r0 স্কয়ার। আচ্ছা ধরো তোমাকে যদি এইচএফ মলিকুল তার রিডিউস মাস ক্যালকুলেট করতে দেয়, এগুলো ক্যালকুলেশনের সময় ভুল হয়, যে এইচএফ যেখানে হাইড্রোজেন 1 ফ্লোরিন 19 তার রিডিউস মাস তোমাকে ক্যালকুলেট করতে বলছে, তুমি m1 m2 বাই m1 প্লাস m2 করছো, অর্থাৎ মাস অফ হাইড্রোজেন অ্যাটম ইজ দ্য মাস অফ ফ্লোরিন অ্যাটম ডিভাইডেড বাই মাস অফ হাইড্রোজেন অ্যাটম প্লাস মাস অফ ফ্লোরিন অ্যাটম।
আচ্ছা, এবার তুমি এটা কি করতে চাইবে, তুমি সবসময় 1 × 19/1 + 19 এইভাবে করে দিতে চাইবে না, তাহলে হবে না। এই যে 1/19 এই দুটো কি, 1/19 এইটা হচ্ছে তোমার 1 মোল যে করসপন্ডিং হাইড্রোজেন অ্যাটম বা ফ্লোরিন অ্যাটম আছে তার মাস, তাহলে এক একটা অ্যাটমের যে মাস সেইটা কিন্তু তাকে তোমাকে অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি কিন্তু সবটাই এসআইএ করি, তাহলে 1 × 1 মানে 1 × 10⁻³ কেজি, তাকে অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট দিয়ে ভাগ করলাম। মাস অফ ফ্লোরিন একই রকম 19 × 10⁻³ কেজি ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট দিয়ে ভাগ করলাম। সিমিলারলি দুটো যোগ করলাম, করে সিম্পলিফাই করলাম, করে বেরোলো কত, 19/20 ইন্টু জাস্ট 1 বাই অ্যাভোগাড্রো নাম্বার একটা চলে আসছে, এটা 1.67 ইন্টু 10⁻27 কেজি। তাহলে 19/20 ইন্টু 1.67 ইন্টু 10⁻27 কেজি। তাহলে এই ফ্যাক্টরটা কিন্তু তুমি কোনো ধরনের মিস করো না। অনেক সময় জাস্ট m1m2/m1 + m2, তাহলে 1 ইন্টু 19/1 + 19 করে 19/20 জাস্ট সিম্পলি চলে এলো। কিন্তু তার সঙ্গে মাথায় রাখতে একটা 1/একটা এক্সট্রা অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট তোমার চলে এসছে। গ্রামে হলে জাস্ট সিম্পলি 10⁻24 হতো, যেহেতু কেজিতে আছে তার সঙ্গে একটা 10⁻³ গুণ হয়ে গিয়ে 10⁻27 এটা হয়। ঠিক আছে, এই জায়গা পর্যন্ত পরিষ্কার? কোনো সমস্যা আছে বলো, কোনো প্রবলেম আছে কি? ঠিক আছে তো, তাহলে আর একটা জিনিস তোমার লাগবে অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টাম এলটা হচ্ছে I × ω, যেখানে ওমেগাটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। আচ্ছা, রোটেশনাল কাইনেটিক এনার্জি কি হবে, L²/2I প্লাস হাফ I ইকুয়াল টু হাফ I ω²। মানে যেমন ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি P²/2m হয়, তেমন রোটেশনাল কাইনেটিক এনার্জি অ্যাঙ্গুলার মোমেন্টামের স্কোয়ার L²/2I হয়, অথবা হাফ I ω² হয়। আমার যেমন হাফ mv² হয়, এখানে হাফ I ω² হয়। আচ্ছা, এবারে হ্যামিল্টনিয়ান অপারেটরটা কি হবে না, H যেটা সেটা L²/2I, হ্যামিল্টনিয়ান অপারেটরটা L²/2I, যেমন P²/2m হতো, তার মানে এখানে L²/2I হয়ে যাচ্ছে। এবং সেটা যদি পোলার কোঅর্ডিনেট সিস্টেমে করো, সেটা বেরোয় হচ্ছে, এটা মনে রাখতে পারলে খুবই ভালো, যে L² অপারেটরটা হচ্ছে -h², 1/sin θ del θ sin θ del θ প্লাস 1/sin² del 2/del⁵²। এটা মনে রাখতে পারলে তো খুবই ভালো। ঠিক আছে, যে আমি L²/2I বলেছি, এই টুয়াইস আইটা বাদ দিয়ে দাও, বাকিটা পড়ে L²। তাহলে L²টা হচ্ছে -h² ইন্টু 1/sin θ del θ sin θ del θ প্লাস 1/sin² del 2/del⁵²। এটা হ্যামিল্টনিয়ান অপারেটর। এবার টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন কনস্ট্রাক্ট করতে হয়। H psi ইকুয়াল টু ইসাই, বা এখানে H y ইকুয়াল টু ওয়াই লিখছি, কারণ ওয়াইটা কেন বলছি না, এই ওয়াইটা হচ্ছে স্ফেরিক্যাল হারমোনিক্স, সেটা আমরা পরে দেখছি, হুইচ ইজ এ সাইমালটেনিয়াস আইগেন ফাংশন অফ L² and Lj। টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে লিখলে করে তুমি সলভ করবে, সলভ করলে এনার্জিটা J × J+1 h²/2I হবে। H কসের জায়গায় যদি h/2π বসিয়ে দাও, তাহলে এনার্জিটা যেটা জুল ইউনিটে বেরোবে হচ্ছে J × J+1 h²/8π²I, যেখানে যেটা হচ্ছে রোটেশনাল কোয়ান্টাম নাম্বার, যার ভ্যালুটা 0, 1, 2, 3. তাহলে এই যে শ্রোডিঞ্জার ইকুয়েশন এবং সেটা সলভ করে এনার্জি এক্সপ্রেশনটা কি করে বেরোবে, সেইটা আমাদের স্কোপের বাইরে, সেটা আমরা করছি না। সেখানে আমরা যখন রিজিড রোটার প্রবলেম সলভ করেছি কোয়ান্টাম মেকানিক্স, সেখানে দায়িত্ব থাকবে যে এই এনার্জি এক্সপ্রেশনটা কীরকম ভাবে এটা বের করতে হয়। তাহলে যাকে আমরা যেটা করলাম, যে এখানে তোমার শ্রোডিঞ্জার ইকুয়েশনটা আছে, সেই শ্রোডিঞ্জার ইকুয়েশন থেকে আমি এনার্জি এক্সপ্রেশনটাকে পেয়ে গেছি, J × J+1 h²/8π²I, যেখানে যেটা হচ্ছে 0, 1, 2, 3. এটা কোয়ান্টাম নাম্বার বলে। আর ওয়েভ ফাংশন যেটা ওয়াইটা, সেটা θ∅ এর ফাংশন, এবং যেটা ইম্পর্টেন্ট যে সে দুটো কোয়ান্টাম নাম্বার উপর নির্ভর করে, সেটা একটা হচ্ছে J আর একটা হচ্ছে তোমার M। এইটা J আর M, একে বলা হচ্ছে স্ফেরিক্যাল হারমোনিক্স। স্ফেরিক্যাল হারমোনিক্স আর দ্য সাইমালটেনিয়াস আইগেন ফাংশনস অফ L² and Lj। মানে রিজিড রোটার প্রবলেমের জন্য যে নর্মালাইজ সলিউশনটা বেরোয়, সেটা হচ্ছে ওয়াই, ওই যে Jm θ∅, সেটা স্ফেরিক্যাল হারমোনিক্স বলে। দিস ইজ সাইমালটেনিয়াস আইগেন ফাংশনস অফ L² and Lj। তা দেখো, তুমি L²টা ওয়াই উপর কাজ করে J × J+1 h cos² ইন্টু ওয়াই দিল, তার মানে L² যেটা, অর্থাৎ অ্যাঙ্গুলার মোমেন্টামের স্কোয়ারটা হয়ে গেল J × J+1 h², অর্থাৎ অ্যাঙ্গুলার মোমেন্টামটা হয়ে গেল √J × J+1 h cos। আর Lz অপারেটরটা
ওয়াই জে বা স্পেরিক্যাল হারমোনিক্সের উপরে কাজ করে এম এইচ কস ইন্টু সামেশন আবার জে ইকুয়াল টু জে এম যেটা পাই এটা। তাহলে এক্ষেত্রে জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটা সেটা হচ্ছে এম ইন্টু এইচ কস। হ্যাঁ, এখানে এল এর অ্যালাউড ভ্যালু হচ্ছে বা জে এর অ্যালাউড ভ্যালু হচ্ছে 0 1 2 3 4 ইত্যাদি ইত্যাদি থেকে আপ টু মানে এই পর্যন্তই আর কি। এখানে আর তো কোনো কোয়ান্টাম নাম্বার নেই। আর এমটা হচ্ছে তোমার 0 থেকে শুরু করে প্লাস মাইনাস জে পর্যন্ত। আর এবারে দেখা যাবে মানে দেখা যাচ্ছে দ্বারা যে এনার্জিটা শুধুমাত্র জে এর উপর নির্ভর করে, কিন্তু ওয়েভ ফাংশনটা জে এবং এম এর উপর ডিপেন্ড করছে। এবার দেখতে পাচ্ছ যে কোন একটা গিভেন জে এর জন্য এম এর অ্যালাউড ভ্যালু হচ্ছে 2j + 1টা। তাহলে জে এর ভ্যালু তুমি যদি 3 বলো তাহলে এম এর ভ্যালু +3 +2 +1 0 -1 -2 মানে 7 বেরিয়ে যাচ্ছে। যদি ধরো তুমি করতে এম এর ভ্যালু যদি তুমি ধরো তুমি 3 করতে, তা +3 +2 +1 0 -1 -2 -3 এগুলো হচ্ছে। হ্যাঁ, তখন তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ যে যখন 3 হয়ে গেছে তখন 7টা রকম স্টেট পাচ্ছে। তাহলে যেটা হচ্ছে যে একই এনার্জি অর্থাৎ জে এর ভ্যালু ফিক্স করে দিয়েছো, তো ডিফারেন্ট ওয়েভ ফাংশন, তাকে বলা হচ্ছে ডিজেনারেট ওয়েভ ফাংশন। এবং এই পার্টিকুলার ক্ষেত্রে ডিগ্রি অফ ডিজেনারেসি হচ্ছে 2j + 1। ডিগ্রি অফ ডিজেনারেসি হচ্ছে 2j + 1। তো দেখো এইটুকু পার্টে আমি যেটা বেসিক্যালি আলোচনা করলাম যে হ্যামিল্টনিয়ান অপারেটরটাকে বললাম, সেখান থেকে শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে লিখলাম, আজই সলভ করে এনার্জি এক্সপ্রেশন কি করে এনার্জি এক্সপ্রেশনটা বলে দিলাম, স্ফেরিক্যাল হারমোনিক্স কি বললাম, স্ফেরিক্যাল হারমোনিক্সটা মানে বৈশিষ্ট্য কি সেটা বলা হয়েছে, এবং ডিজেনারেসি কি সেটাকে বলা হলো। মানে বেসিক্যালি কোয়ান্টাম মেকানিক্সে যে রিজিড রোটারটা পড়া হয় সেইখান থেকে যে ইম্পর্টেন্ট রেজাল্ট যেটা সামারাইজ করে দেওয়া দরকার পড়েছিল বা যেটা আমার দরকার পড়ে গেল একটা, সেইটুকু যে সেখানে আমি বলে দিলাম। ঠিক আছে, এই পর্যন্ত পরিষ্কার তো? আচ্ছা, দেখো কোনো কিছু অসুবিধা থাকলে বলো। কি কি আছে, কোনো অসুবিধা আছে? আচ্ছা আচ্ছা, এবারে দেখো এই যে এনার্জি এক্সপ্রেশনটা বের করা হয়েছিল সেটা হচ্ছে তোমার জুল ইউনিটে বের করা হয়েছিল। এবারে তুমি পরবর্তীকালে দেখবে যেটা যে মাইক্রোস্পেকট্রোস্কোপি, গ্রামন স্পেকট্রোস্কোপি, আইআর স্পেকট্রোস্কোপি প্রত্যেক ক্ষেত্রে তোমার ট্রানজিশন ফ্রিকোয়েন্সিটা ইন টার্মস অফ ওয়েভ নাম্বার, যার ইউনিট হচ্ছে সেকেন্ড সেন্টিমিটার ইনভার্স, তাতে এক্সপ্রেস করা হয়। ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি যেমন ফ্রিকোয়েন্সি বা ওয়েভলেন্থ ব্যবহার করা হয়, কিন্তু মাইক্রোওয়েভ, রামান বা আইআর স্পেকটাতে সবসময় হচ্ছে ওয়েভ নাম্বার বলা হয়। এই দেখবে কার্বন মনোক্সাইড স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি 2100 সেন্টিমিটার ইনভার্স, কার্বন ডাবল বন্ড কার্বন স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি 3201 ইনভার্স। এই যে সবগুলো দরকার সব 3201 সেন্টিমিটার ইনভার্স, 3201 সেন্টিমিটার বা 2200 সেন্টিমিটার ইনভার্স, তার মানে সবটাই ওয়েভ নাম্বারে লেখা হচ্ছে। সেই জন্য আমি এনার্জিটাকে অলরেডি ওয়েভ নাম্বারে বের করে রেখে দিচ্ছি, কারণ পরবর্তীকালে যখন তুমি স্পেকট্রোস্কোপি করবে তখন কি হবে, দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ, তাকে তুমি এই সি দিয়ে ভাগ করলে তবে তুমি ওয়েভ নাম্বারটা পাবে। মানে ইকুয়াল টু এইচ নিউ ইকুয়াল টু এইচ সি নিউ বার। তো তার মানে কি হচ্ছে যে তোমাকে যদি আলটিমেটলি ট্রানজিশন ফ্রিকোয়েন্সি বের করতে হয় ইন টার্মস অফ ওয়েভ নাম্বার, তুমি কি করবে, দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ তাকে এইচ সি দিয়ে ভাগ করে তুমি ফ্রিকোয়েন্সিটা পাবে, যেটা সেন্টিমিটার ইনভার্স। তাহলে এখানে এই জন্য আমি এইচ সি দিয়ে আগে থেকেই ভাগ করে রেখে দিচ্ছি, ভাগ করে রেখে আমি এনার্জি এক্সপ্রেশনটা ইন টার্মস অফ সেন্টিমিটার ইনভার্সই বের করে রাখি। তাহলে এনার্জি জুল ইউনিটে আছে, সেখানে এইচ সি দিয়ে ভাগ করলাম, করে জে ইন্টু জে প্লাস 1 H/8π² আইসি, এটা হয়ে গেল। মানে বেসিক্যালি যা এনার্জি এক্সপ্রেশনটা ছিল সেখানে তুমি একটা এইচ সি দিয়ে ভাগ করে দেবে, মানে এইচ এর স্কোয়ারটার একটা এইচ কেটে গিয়ে পরে এইচ হলো, নিচে একটা সি এসে গেল। তাহলে এবারে এই যে এনার্জি এক্সপ্রেশনটাকে এটা জে ইন্টু জে প্লাস 1 H/8π², আইটার জায়গায় μr0² সি লিখলাম। এবারে দেখো এইখানে জে ইন্টু জে প্লাস 1 বাদ দিয়ে বাকি যে জিনিসগুলো সেটা হচ্ছে কনস্ট্যান্ট, H/8π² μr0² সি। কোনো একটা গিভেন বন্ডের জন্য এটা কনস্ট্যান্ট বলে এটাকে যা বি লিখে দেওয়া হচ্ছে, তাই এনার্জি এক্সপ্রেশনটা লেখা হলো বি জে ইন্টু জে প্লাস 1, যেখানে বিটা কত না H/8π² I0 ইন্টু সি, বা মানে আই বি ইন্টু সি, অর্থাৎ H/8π² μr0² ইন্টু সি। আচ্ছা দেখো এইখানে এই যে বিটা তাকে বলা হচ্ছে রোটেশনাল কনস্ট্যান্ট, যার ইউনিট হচ্ছে সেন্টিমিটার ইনভার্স। এখানে দেখো আমি বি নামটা কেন দিয়েছি,
তার কারণটা হচ্ছে যে এইখানে আমি ডায়াটমিক মলিকুলের ক্ষেত্রে যে অ্যাক্সিসের অ্যাবাউটে রোটেশনটা করছি সেই অ্যাক্সিসটা কিন্তু কোনোভাবে মলিকুলার অ্যাক্সিস নয়, অর্থাৎ এ অ্যাক্সিস নয়। আমি যে এরকম একটা মলিকুলের কথা ভাবছি, ধরো এই সেল টাইপের মলিকুলের কথা ভাবছি, তাহলে এইখানে কোন অ্যাক্সিসটার কথা ভাবলাম, এই অ্যাক্সিসটার কথা ভাবলাম। অথবা কেউ চাইলে এই অ্যাক্সিসটার কথা ভাবতে পারতো, এটাকে বি অ্যাক্সিস বললে, এটাকে সি অ্যাক্সিস বলবে। আর এইটা কি ছিল, এইটা ছিল হচ্ছে তোমার এ অ্যাক্সিস। এবার এই অ্যাক্সিসটা তো ভেবে লাভ নাই, এই বরাবর মোমেন্ট অফ ইনার্সিয়া শূন্য, তাহলে ধরতে হবে বি বা সি অ্যাক্সিস বরাবর। তাহলে এইখানে যেটা আই লিখেছি, এটা মোমেন্ট অফ ইনার্সিয়া, সেটা আইদার আইবি অর আইসি। যদি আইবি লেখো তার করসপন্ডিং যে রোটেশনাল কনস্ট্যান্টটাকে বি দিয়ে এক্সপ্রেস করা হবে, আর যদি আইসি লেখো তার করসপন্ডিং রোটেশনাল কনস্ট্যান্টটাকে সি দিয়ে এক্সপ্রেস করা হবে। আর যদি অন্য কোনো একটা সিস্টেমের ক্ষেত্রে আই এ থাকতো, অবভিয়াসলি আছে, পরের যে সমস্ত যে ক্লাসিফিকেশনগুলোকে করলাম সেখানে তোমার আই এ থাকতেই পারে আর কি। যদি আই এ থাকতো তাহলে তার যে করসপন্ডিং রোটেশনাল কনস্ট্যান্টের নাম দিতাম আমি এ দাম দিতাম। আচ্ছা, এবার এই পার্টিকুলার কেসে এই যে এই বি অ্যাক্সিস রোটেশন করা, অথবা মানে একটা প্লেনে যেটা আছে আর কি, সেইটা তার পারপেন্ডিকুলার প্লেনে হচ্ছে সি অ্যাক্সিস রোটেট করা, দুটো ক্ষেত্রেই হচ্ছে তোমার সব জিনিসগুলো একদম একই হবে, মানে মোমেন্ট অফ ইনার্সিয়াগুলো দুটো ক্ষেত্রে একই হয়। মানে লিনিয়ার মলিকুলের ক্ষেত্রে যেটা হয় আর কি, আই বি ইকুয়াল টু আইসি হয়, সেই জন্য যেটাই বি হবে সেটাই সি হবে। এটা তাই যে এখানে লিখেছে দেখো, এনার্জি গ্যাপ বিটুইন টু লেভেলস ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স উইল ডিরেক্টলি গিভ দ্য ট্রানজিশন ফ্রিকোয়েন্সি ইন সেন্টিমিটার ইনভার্স। আমরা আগে যেটা করতাম, দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটাকে জুলে বের করে তাকে এইচ দিয়ে ভাগ করে সেন্টিমিটার ইনভার্সে আমি ফ্রিকোয়েন্সি পেতাম, এখন অলরেডি এইচ দিয়ে ভাগ করে রেখে দেওয়া হচ্ছে এটা। তাহলে দেখো, তাহলে ইন টার্মস অফ সেন্টিমিটার ইনভার্স রিজিড ডটার প্রবলেমের ক্ষেত্রে এনার্জি এক্সপ্রেশনটা এরকম সিম্পলভাবে লিখে পারা যাবে, এপসাইলন যেটা ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স, এটা হচ্ছে বি জে ইন্টু জে প্লাস 1। দেখো এই যে এইটা হচ্ছে ফর্মালিজমটা তৈরি হলো, এই ফর্মালিজমটাকে তৈরি হলে এখানে কিছু বুঝতে অসুবিধা আছে তোমার? এখনো পর্যন্ত কোনো সমস্যা আছে কোথাও? ঠিক আছে তো, কোনো অসুবিধা থাকার কথা নাই এমনিতে। এগুলো রিজিড ডটার যখন কোয়ান্টাম মেকানিক্স করেছো সেখানে এগুলো তুমি করেছো। আচ্ছা, এবারে দেখো, এবারে এই যে এনার্জি এক্সপ্রেশন তুমি পেয়েছো বি জে ইন্টু জে প্লাস 1, যেখানে জে এর ভ্যালু 0 1 2 3 ডট 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 ডট, এবারে জে এর বিভিন্ন ভ্যালুগুলোকে বসিয়ে আমি এনার্জি এক্সপ্রেশনগুলোকে পাচ্ছি। জে এর ভ্যালু 0 বসালে এই ইকুয়েশনে জে এর ভ্যালু 0 বসালে এনআইকে 0 বেরিয়ে গেল, জে এর ভ্যালু 1 বসালে 2বি, জে এর ভ্যালু 2 বসালে এটা 2, আর এখানে 2 প্লাস 3 6বি, জে এর ভ্যালু 3 বসালে 14বি, তারপর 20বি অ্যান্ড সো অন। তাহলে দেখো এনার্জিগুলো 0 2বি 6বি 12বি 20বি অ্যান্ড সো অন। তার মানে এই যে 0 থেকে 1 এর মধ্যে যে এনার্জি গ্যাপটা, তাহলে 0 এই যে এনার্জি গ্যাপটা সেটা হচ্ছে 2বি, জে ইকুয়াল টু 1 থেকে 2 সেই যে এনার্জি গ্যাপটা সেটা হচ্ছে 4বি, 2 থেকে 3 তার মধ্যে এনার্জি গ্যাপটা হচ্ছে 6বি, 3 থেকে 14 হচ্ছে 8বি অ্যান্ড সো অন। এটা তাহলে বিভিন্ন লেভেলের এনার্জিগুলোকে পেয়েছি, এবার পাশাপাশি দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপের ডিফারেন্সটাকে নিচ্ছি, সেটা যথাক্রমে হচ্ছে 2বি 4বি, মানে এটা যেটা হচ্ছে 2বি 4বি 6বি 8বি অ্যান্ড সো অন। এটা তাহলে এক্ষেত্রে স্পেসিং বিটুইন টু সাকসেসিভ এনার্জি লেভেলস, অর্থাৎ দুটো পাশাপাশি লেভেলের মধ্যে যে এনার্জি গ্যাপটা আর কি, সেটা হচ্ছে যে এনার্জিটা জে প্লাস 1 লেভেলে মাইনাস এনার্জিটা জে লেভেলে, জে লেভেলে এনার্জিটা বি জে ইন্টু জে প্লাস 1 হয়, আর জে প্লাস 1 লেভেলে এনার্জিটা বি, মানে এখানে যে জে এর জায়গায় জে প্লাস 1 বসিয়ে দাও, তাহলে বি জে প্লাস 1 ইন্টু জে প্লাস 2 বিয়োগ করে এটা দাঁড়াচ্ছে 2বি ইন্টু জে প্লাস 1, 2বি ইন্টু জে প্লাস 1, এটা তুমি দেখতে পাচ্ছ। তাহলে এবারে এখানে কতগুলো জিনিস বলার আছে। দেখো, প্রথম কথা হচ্ছে যে স্পেসিং বিটুইন টু সাকসেসিভ এনার্জি লেভেল কিন্তু ইনক্রিজ করছে উইথ ইনক্রিজ ইন রোটেশনাল কোয়ান্টাম নাম্বার। মানে আমি পাশাপাশি দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটাকে ক্যালকুলেট করে ফেললাম। তো এবারে দেখো না, এই যে দুটো পাশাপাশি লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ, সেখানে জে এর ভ্যালুটা তুমি 0 1 2 3 ইত্যাদি বসাও, জে এর ভ্যালু 0 বসালে এনার্জি গ্যাপটা হচ্ছে 2বি, জে এর ভ্যালু 2 বসালে এনার্জি গ্যাপটা হচ্ছে 4বি, 3 বসালে 6বি এন্ড 8বি এন্ড সো। এটা আচ্ছা, এবারে ফর রিজিড ডটার স্পেসিং বিটুইন টু সাকসেসিভ এনার্জি লেভেল দেখো ইনক্রিজ করছে উইথ ইনক্রিজিং কোয়ান্টাম নাম্বার। যদি তুমি হাইড্রোজেন অ্যাটম প্রবলেম কনসিডার করো, তাহলে পাশাপাশি দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ কমে যায় উইথ ইনক্রিজিং কোয়ান্টাম নাম্বার। হারমোনিক অসিলেটর করলে পাশাপাশি দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ সবসময় ফিক্স থাকে। আর তুমি যদি রোটেশনাল স্পেকট্রোস্কোপি করো বা রিজিড ডটার কনসিডার করো, তাহলে সেখানে কিন্তু তোমার স্পেসিং বিটুইন টু সাকসেসিভ এনার্জি লেভেল সেটা ইনক্রিজ করবে উইথ ইনক্রিজিং রোটেশনাল কোয়ান্টাম নাম্বার।
এটা। আচ্ছা, তো ভালো, তাহলে আমি কি হচ্ছে বিভিন্ন এনার্জি লেভেলস গুলো পেয়ে গেলাম। আচ্ছা, এবারে যেটা দরকার পড়বে সিলেকশন রুল। সিলেকশন রুল কি বলছে, ডেল্টা জে ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান, অর্থাৎ পাশাপাশি দুটো লেভেলের মধ্যে ট্রানজিশনটা ঘটবে। তাহলে পাশাপাশি দুটো লেভেলের মধ্যে যদি ট্রানজিশনটা ঘটে তাহলে 0 থেকে 1 এ যেতে পারে। তার জন্য যে ফ্রিকোয়েন্সি লাইট লাগবে সেটা হচ্ছে 2b, 1 থেকে 2 তে 4b, 2 থেকে 3 তে 6b, 3 থেকে 4 এ 8b। এটা তার মানে কি দাঁড়াচ্ছে, তাহলে তুমি যদি এখন ইন্টেন্সিটি ভার্সেস ফ্রিকোয়েন্সি প্লট করো তাহলে কি হচ্ছে, 2b তে একটা ট্রানজিশন হবে, 4b তে একটা হবে, 6b তে একটা হবে, 8b তে একটা হবে, 10b তে একটা হবে, অ্যান্ড সো অন। এই যে মানে দুটো লেভেলের মধ্যে পাশাপাশি দুটো লেভেলের মধ্যে ট্রানজিশনটা হতে পারে, সিলেকশন রুল তাই বলছে। অর্থাৎ 0 থেকে 1 এ যেতে পারে, 1 থেকে 2 যেতে পারে, 2 থেকে 3 যেতে পারে, 3 থেকে 4 যেতে পারে, সমান 0 থেকে একবার লাফিয়ে 2 তে যেতে পারবে না, কিন্তু কারণ সিলেকশন রুল বলে ডেল্টা জে ইকুয়াল টু তোমার প্লাস মাইনাস 1। এটা ভালো। তাহলে এবারে দেখো, এই যে স্পেকট্রাল লাইনগুলো পেলে, এই দুটো স্পেকট্রাল লাইনের মধ্যে গ্যাপ কত হচ্ছে না, এইটা 2b এবং এটা 4b তে যদি থাকতো তাহলে ডিফারেন্সটা হচ্ছে 2b, এটা 4b তে এটা 6b তে ডিফারেন্সটা 2b, 6b এবং 8b তাদের সেপারেশনটা 2b। তার মানে এটা দাঁড়াচ্ছে যে রিজিড রোটার প্রবলেমের ক্ষেত্রে তোমার এনার্জি লেভেলগুলো ইকুইপেস নয়, কোয়ান্টাম নাম্বার বাড়ার সাথে সাথে দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা বাড়ছে, কিন্তু স্পেকট্রাল লাইনসগুলো তারা কিন্তু ইকুইপেস। ফর রিজিড রোটার স্পেকট্রাল লাইনস আর ইকুইপেস, এই যে অনেকগুলো লাইন পাবো সেই লাইনগুলো কিন্তু ইকুইপেস্ট। ঠিক আছে, এই পর্যন্ত বোঝা গেল? কোনো অসুবিধা আছে? আচ্ছা আচ্ছা, এবারে এই যেটা করা হলো এর ইউটিলিটিটা কি, মানে আমি যে এই রিজিড রোটার অ্যাপ্রক্সিমেশনে আমি করলাম, রিজিড রোটার অ্যাপ্রক্সিমেশনে আমি যখন রোটেশনাল স্পেকট্রোস্কোপি বা মাইক্রো স্পেকট্রোস্কোপি করছি সেখানে আমি দেখতে পাচ্ছি যে এনার্জি মানে স্পেকট্রাল লাইনসগুলো তারা ইকুইপেস এবং তাদের পাশাপাশি গ্যাপ হচ্ছে তোমার 2b। এবারে আমি এই রোটেশনাল স্পেকট্রোস্কোপি করে কি কি করতে পারি, দেখো আমি দুটো ইম্পর্টেন্ট জিনিস করতে পারি। একটা হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ বের করতে পারি, আর 2 নম্বর হচ্ছে আইসোটোপিক মাস বের করতে পারি। ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ কি করে বের করব, ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ বের করার জন্য লুক অ্যাট দ্য মাইক্রো স্পেকট্রা, স্পেকট্রাটাকে দেখো, মেজার দ্য স্পেসিং বিটুইন টু সাকসেসিভ স্পেকট্রাল লাইনস হুইচ ইজ ইকুয়াল টু 2b। পাশাপাশি দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা তুমি দেখে নিচ্ছ, মানে স্পেসিং বিটুইন টু সাকসেসিভ স্পেকট্রাল লাইনস আর কি, মানে স্পেকট্রাল লাইনের মধ্যে গ্যাপ হচ্ছে 2b। এই যে মানে এরকম একটা স্পেকট্রা পাবো, তো পাশাপাশি দুটো লাইনের মধ্যে গ্যাপ হচ্ছে 2b, তার অর্ধেক করে না, অর্ধেক করে b পেয়ে গেলে, আর বিটা হচ্ছে রোটেশনাল কনস্ট্যান্ট, সেটার এক্সপ্রেশন কি h/8 পাই স্কয়ার মিউ r0 স্কয়ার ইনটু c, সেখান থেকে ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ r0টা তুমি বের করে নিতে পারো এই ফর্মুলা ব্যবহার। আর একটা যে ডিটারমিনেশন অফ আইসোটোপিক পাথ, ধরো দুটো মলিকুল কনসিডার করছে, একটা xy একটা হচ্ছে x, মানে দুটোই xy, একটা এক্সটা রিপ্লেস হয়েছে তার একটা আইসোটোপ দিয়ে। এবার আমি xy এবং x*y দুজনের জন্যই আমি তাদের মাইক্রো স্পেকট্রাটাকে দেখলাম, করে পাশাপাশি দুটো লেভেলের মধ্যে যে এনার্জি গ্যাপ সেখান থেকে আমি দুটো পাশাপাশি স্পেকট্রাল লাইন তাদের যে গ্যাপ, যেটা বেসিক্যালি 2b, সেই 2bটা আমি বের করে ফেললাম। ঠিক আছে, আচ্ছা 2b থেকে আমি যথাক্রমে b গুলো পেয়ে গেলাম, 2bর অর্ধেক করে b পেয়ে গেলাম, তার মানে xy তার জন্য b পেয়ে গেছি, আর x*y তার জন্য তুমি b পেয়ে গেছো, সেটাকে b স্টার বলছি। এবার বি এবং বি স্টারের রেশিও আমি নিয়ে নিচ্ছি, দেখো এইটা বিটা হচ্ছে h/8 পাই স্কয়ার মিউ r0 স্কয়ার ইনটু c। বি স্টার কি হয়েছে না, বেসিক্যালি আইসোটোপ যদি সাবস্টিটিউশন হয়ে যায় রিডিউস মাসটা পাল্টে যাবে, 8/8 পাই স্কয়ার মিউ স্টার r0 স্কয়ার c। এটা আচ্ছা, এবারে যেখানে আমি অ্যাজিউম করে নিয়েছি যে এই আইসোটোপ সাবস্টিটিউশন করলে বন্ড লেন্থ কিছু পাল্টায় না, সেখানে এখানে যে r0 আছে এখানে সেই r0 আমি রেখেছি, শুধু আইসোটোপ দিয়ে সাবস্টিটিউট হয়ে যাবে, রিডিউস মাসটা পাল্টে গেছে। আচ্ছা, এবারে b/b স্টার করো, তাহলে কি মিউ স্টার বাই মিউ হয়ে গেল। মিউ স্টারটা কি, এটা এই যে x স্টার y এই যে কম্পাউন্ডটা আছে তার জন্য রিডিউস মাস যদি ক্যালকুলেট করো, দ্য মাস অফ x স্টার ইন্টু মাস অফ y বাই মাস অফ x স্টার প্লাস মাস অফ y, আর লাস্ট নিচের যে মিউটা সেটা মাস অফ x মাস অফ y ডিভাইডেড বাই মাস x প্লাস মানে mx প্লাস my। এইটা তাহলে এইখান থেকে তুমি দেখো যে বি এবং বি প্রাইম তো এক্সপেরিমেন্টালি বের করে ফেলেছে, তাহলে টোটাল ইকুয়েশনটার মধ্যে দেখো এম স্টার যেটা সেটা বাদ দিয়ে তোমার সবই জানা আছে। তাহলে এই পুরো ইকুয়েশনটার মধ্যে আমার তো এক্স ওয়াই
তাদের তো মোলার মাস জানাই আছে, তাহলে যেটা জানা নেই সেটা হচ্ছে যেটা আইসোটোপ দিয়ে সাবস্টিটিউট হচ্ছে সেইটা। আর বি এবং বি স্টার এই দুটি হচ্ছে আমি এক্সপেরিমেন্ট থেকে বের করে নিতে পারলাম, তাহলে এইখান থেকে তুমি এই আইসোটোপিক মাসটাকে বের করে ফেলতে পারো। তাহলে আন্ডার রিজিড রোটার অ্যাপ্রক্সিমেশন রোটেশনাল স্পেকট্রোস্কোপি তার দুটো কাজ, একটা হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ বের করা, আর 2 নম্বর হচ্ছে আইসোটোপিক মাসটাকে হচ্ছে বের করা। আচ্ছা, তাহলে বোঝা গেল যে দুটো কাজ পরিষ্কার। আচ্ছা আচ্ছা, এবারে হচ্ছে যেটা যে এই রিজিড রোটার মডেল যেটা আমরা ব্যবহার করলাম তার একটা সিরিয়াস লিমিটেশনস আছে। লিমিটেশনটা এই যে যে আমরা আন্ডার রিজিড রোটার অ্যাপ্রক্সিমেশন দুটো পাশাপাশি স্পেকট্রাল লাইন তারা ইকুইপেস ছিল এবং তাদের মধ্যে গ্যাপটা হচ্ছে 2b ছিল। কিন্তু যেটা কথা যে পাশাপাশি দুটো লেভেলের মধ্যে দুটো স্পেকট্রাল লাইনের মধ্যে গ্যাপটা যদি এক্সপেরিমেন্ট করা হয়, এক্সপেরিমেন্টালি দেখতে পাওয়া যাচ্ছে গ্যাপগুলো কিন্তু পরপর পরপর করে কমতে থাকে। তার রিজিড রোটারের ক্ষেত্রে যেখানে দুটো পাশাপাশি স্পেকট্রাল লাইন তাদের মধ্যে গ্যাপগুলো সবসময় ফিক্সড, যেটা 2b, কিন্তু এক্সপেরিমেন্টালি দেখতে পাওয়া যায় যে দুটো পাশাপাশি লাইন স্পেকট্রাল লাইনের মধ্যে গ্যাপটা কিন্তু অ্যাকচুয়ালি গ্র্যাজুয়ালি কমতে থাকে। ঠিক আছে, তাহলে প্রথম কথা হচ্ছে কেন কমতে থাকে, আর 2 নম্বর হচ্ছে যদি কমে তাহলে স্পেকটাতে কি পরিবর্তনগুলো ঘটবে, সেটাই হচ্ছে তোমার নন রিজিডিটি কারেকশন, সেইটা আমাদের করতে হবে। তাহলে আমি জাস্ট এইটুকু বলছি যে রিজিড রোটারের ক্ষেত্রে দ্য বন্ড ইজ সো স্ট্রং দ্যাট ডিউরিং রোটেশন বন্ড লেন্থ ডাজ নট চেঞ্জ অ্যাট অল। আন্ডার দি রিজিড রোটার মডেল স্পেসিং বিটুইন দ্য সাকসেসিভ স্পেকট্রাল লাইনস ইজ কনস্ট্যান্ট, ইট ইজ ইকুয়াল টু 2b, যেখানে বিটা হচ্ছে h/8 μ r j²c। But experiment shows that spacing between two successive spectral lines gradually decreases with increase in rotation quantum number j. রোটেশন কোয়ান্টাম নাম্বার j বাড়ার সাথে সাথে দেখো গ্যাপগুলো, হ্যাঁ, আস্তে আস্তে মানে এটা যতটা আছে এটা আরেকটু কমে গেছে, এটা আরো কমে গেছে, এটা আরো কমে গেছে, আর সো অন। এটা তুমি দেখতে পাচ্ছ। এটা ঠিক আছে, তাহলে এইটা এই যে লিমিটেশনটা, সেই লিমিটেশনটা তুমি কি করে মানে মানে কি করে ওভারটেক করবে আর কি, মানে ওভারকাম করবে, সেইটাই এবার আমাকে কিন্তু বুঝতে হবে এটা। আচ্ছা, আমার মনে হয় আমরা এই পর্যন্ত আজকে করি, কেন একদিনের রোটেশনাল স্পেকট্রোস্কোপিটাকে করলে এরপরে নন রিজিডিটি কারেকশনটা করতে হবে, তো অনেকটা ক্লামজি হয়ে যাবে জিনিসটাকে। তাহলে আমাদের আরো প্রায় 12 স্লাইড আমাদের ইউজ করতে হবে। সেখানে আমরা যেটা করি রিজিড রোটার মডেল পর্যন্ত আমাদের করা থাক ব্যাপারটা, এবং রিজিড রোটার মডেলের লিমিটেশনটা ধরা থাক। এবারে সেই লিমিটেশনটা কেন হচ্ছে এবং সেই লিমিটেশনটা কেমন করে তুমি ওভারকাম করবে আর কি, সেইটা আমাদের জাস্ট নেক্সট দিন আলোচনা করতে হবে। তাহলে আমি জাস্ট আপ টু রিজিড রোটার, মানে অনেক বই অনেকদের সিলেবাসে শুধুমাত্র তোমার রিজিড রোটার অ্যাপ্রক্সিমেশনে রোটেশনাল স্পেকট্রোস্কোপিটাকে করতে বলেছে। এবার নন রিজিডিটি কারেকশন সেইটা একটুখানি মানে সেটাকে আমরা করব, যদিও আমরা আমাদের মতো করে দেবো, যেমন ডিটেলে করতে হয় সেরকমভাবেই করবো, কিন্তু সেটা আজকে করতে হবে না। আজকে করতে গেলে জিনিসটা ওভারঅল খুব ক্লান্তি হয়ে যাবে। তার মানে আমার মনে হয় যে আপ টু রিজিড রোটার অ্যাপ্রক্সিমেশন পর্যন্ত থেকে রোটেশনাল স্পেকট্রোস্কোপি যতটুকু পাওয়া গেল সেইটুকু একটুখানি ভেবে রাখা। হ্যাঁ, তার মানে আমরা যে কি কি আলোচনা করলাম একটুখানি ভালো করে বুঝে নাও। যে আমরা একদম শুরু থেকে আরম্ভ করেছি যে তোমার মোমেন্ট অফ ইনার্সিয়া কি, সেই জিনিসটাকে বুঝেছি, এবং যে মোমেন্ট অফ ইনার্সিয়া যেটা চয়েস অফ দ্য অ্যাক্সিস তার উপরে নির্ভর করে, এবং 3টে ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিস যদি এ বি সি কনসিডার করে এবং সেই বরাবর মোমেন্ট অফ ইনার্সিয়া আই এ আই বি আই সি করলে তাদের রিলেটিভ ভ্যালুর উপর নির্ভর করে মলিকুলার যে ক্লাসিফিকেশন সেগুলোকে দেখেছি। আর এবারে কেমন করে ইন্টারাকশনস হচ্ছে সেগুলোকে একটুখানি দেখা এবং বোঝা যে পোলার মলিকুলই কেবলমাত্র মাইক্রোস্পেকট্রোস্কোপি বা পিওর রোটেশনাল স্পেকট্রোস্কোপিতে রেসপন্স করে, তার কিছু এক্সাম্পল দেখা। এবারে তোমার যেহেতু এখানে যে মডেল প্রবলেমটা সেটা একটা রিজিড রোটার, সেই মডেল প্রবলেমটা যে কোয়ান্টাম মেকানিক্স, সেখান থেকে এনার্জি এক্সপ্রেশন এবং ওয়েভ ফাংশনটা কেমন দেখতে হয় সেটা একটু জানার দায়িত্ব, সেটা আমরা দেখে নিতে পারবো। ডিজেনারেসি নিয়ে কথাবার্তা সেগুলো আমরা বলে নিয়েছি। এবারে আমি জাস্ট রিজিড রোটারটাকে মডেল ধরে তার মতো করে স্পেকট্রোস্কোপি করতে গেলে যা যা করতে হয় সেই জিনিসগুলোকে আমরা করেছি আর কি, করে আলটিমেটলি তার অ্যাপ্লিকেশন হিসেবে ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ ডিটারমিনেশন এবং আইসোটোপিক মাস বের করা, এই দুটো পারচেস বলা হয়। তাহলে পরের দিন আমরা লিমিটেশনটা আবার একবার বলবো, যে রিজিড রোটার অ্যাপ্রক্সিমেশন আমি কি পেয়েছি, হ্যাঁ, এবং তার লিমিটেশনস কি সেটাকে বলবো, এবং তারপরে যেটা করব লিমিটেশনের পরে তোমার কেমন করে সেই লিমিটেশনটাকে ওভারকাম করা যায় তার জন্য নন রিজিড রোটার এটাকে ভাবতে হবে। এই যে ধরে নেওয়া হয়েছে না বন্ডটা এতটাই শক্ত যে ডিউরিং রোটেশন বন্ড লেন্থে কোনো চেঞ্জ হয় না, কিন্তু বাস্তবে তা নয়।
যখন রোটেট হবে তখন সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করে, সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য কিন্তু বন্ডটা লম্বা হয়ে যায়। এবার লম্বা যদি হয় তার অনেক কনসিকোয়েন্সেস পাওয়া যাবে। যত বন্ড লম্বা হবে তার বি এর ভ্যালু তত কমবে, বি এর ভ্যালু কমলে হচ্ছে স্পেসিং বিটুইন টু সাকসেসিভ স্পেকট্রাল লাইন সেটাকে কমবে। এইগুলোকে আমরা আলোচনা করব করে। তারপরে এই যে আমি এখানে দেখো যখন স্পেকট্রাটাকে এঁকেছি তখন ইন্টেন্সিটি ভার্সেস ফ্রিকোয়েন্সি প্লট করে যে ইন্টেন্সিটি এই মাথারটা মানে হাইটটা অ্যাকচুয়ালি কতটা আমি দেখাইনি, তাহলে সেই যে পিক হাইট যেটা সেটা বলে ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন, সেই ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন নিয়ে কথাবার্তা বলার দরকার আছে। এটা অনেকগুলোই কথাবার্তা এখনো বলার দরকার আছে বলে সেটা আজকে আর পুরোটাকে বলছি না, এই পর্যন্তই আজকে আমরা রাখলাম। আর একটা ক্লাসে আমি এই পার্টটাকে কমপ্লিট করে দেবো। এটা নন ডিগ্রি টোটাল অ্যাপ্রক্সিমেশন, এটাকে করতে হবে। সেখান থেকে ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন আছে, সেই ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশনটাকে ভালো করে বোঝাতে হবে। এই দুটো ইম্পর্টেন্ট জিনিস আছে, তো সেগুলো বলতে একটু সময় লাগবে। তাহলে বলো, কারো যদি কিছু বুঝতে অসুবিধা থাকে বলে নাও।